অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ @নয়ন। পর্ব ১। আমি নাইম আহমেদ, সবে মাত্র আমি এসএসসি পাশ করেছি, 4.97 পয়েন্ট পেয়েছি। আজ আমি অনেক খুশি। বাসায় থেকে বেরিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্য রওনা দিলাম, কারণ মিষ্টি তো নিতেই হবে। মিষ্টি নিয়ে বাসায় এসে সবাইকে খাওয়াইলাম। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে আছি, এমন সময় আমার ফোন চিল্লাচিল্লি করতেছে, মানে কেউবা ফোন দিয়েছে। স্ক্রিনে তাকিয়ে দেখি মামুন ফোন দিয়েছে। রিসিভ করতেই, মামুনও, কিরে শালা, 4টা বাজতে চলেছে, আজ আড্ডায় আসবি না? আমি বলেই গিয়েছিলাম তোরা আয়, আমি আসছি। মামুনও, সবাই আসছি, তুই তাড়াতাড়ি আয়। আমি আচ্ছা, 5 মিনিট অপেক্ষা কর। মামুনও ওকে। তারপর ফোন কেটে দিয়ে আড্ডার দিকে রওনা দিলাম। আসলে মামুন, রহিম, মোকছেদ, নাজমুল, আমরা প্রাইমারি থেকে পরিচয়, আমরা ফ্রেন্ড। আড্ডা এসে আমরা সবাই কথা বলতে লাগলাম, হঠাৎ রহিম বলতে লাগলো, রহিমও, সবাই শোন, আমাদের গার্লফ্রেন্ড আছে, কিন্তু নাইম দোস্তের নাই, বেচারা সারা জীবন মনে হয় এরকমই থাকবে হিজড়া হয়ে। সবাই হয় মনে হয়। আমি, শালারা দেখ আমি কি করি, তোদের গার্লফ্রেন্ডদের ফোন দিয়ে কি বলি? সবাই, দোস্ত নারে, এবারের মতো মাফ করে দে, আর হবে না। আমি ওকে, মনে থাকে যেন। আর তোরা কোন কোন কলেজে ভর্তি হবি? সবাই, তুই যেখানে হবি আমরাও। আমি ওকে, কাল 10টা রেডি থাকিস, আমরা মেহেরপুর কলেজে ভর্তি হব। সবাই ওকে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসার উদ্দেশ্য রওনা দিলাম। বাসায় এসে আব্বু বললেন, আব্বু, কিরে বাবা, কোন কলেজে ভর্তি হবে ঠিক করলি? আমি, মেহেরপুর কলেজে, তাছাড়া ওখানে যেতে কম সময় লাগবে। আব্বু ও আম্মু, ঠিক আছে। তারপর ডিনার করে রুমে ঢুকে ফেসবুক ঘাটাঘাটি করে ঘুমিয়ে গেলাম। সকালে কেমন জানি মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তখনই চিল্লিয়ে বললাম, আমি, আম্মু গো, ছাদ ফেটে বৃষ্টি হচ্ছে। নীলা, হারে ভাইয়া, ছাদ ফেটে নাই, আমি তোকে কতক্ষণ থেকে ডাকছি, এবার ওঠ। আসলে নীলা আমার ছোট বোন, এবার 8ম শ্রেণীতে। পাঠক বন্ধুরা, দেখেন তো কেমন দা লাগে। আমি ও তুই, আমি ভাবছিলাম ছাদ ফেটে গেছে কান টেনে। নীলা, 9টা বেজেছে, কলেজ নাকি যাবি? আমি তাই তো বলেই গিয়েছিলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে এসে দেখি হারামি গুলো বাইরে বসে আছে, মানে আমার শত্রু থুক্কু বন্ধুরা বসে আছে। তারপর অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ @নয়ন। পর্ব 2। তারপর তাদের নিয়ে কলেজে ভর্তি হয়ে ক্লাস না করেই বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম, হঠাৎ ফোনটা কান্না জুড়ে দিল, মানে কেউ ফোন দিছে। রিসিভ করতেই, রহিমও, কিরে আড্ডায় আসবি না? আমি, নারে একটা কাজে ব্যস্ত আছি, মিথ্যা বললাম। রহিমও ওকে। কালকে আগেই কলেজে যাব। আমি ওকে। তারপর কিছুক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করে রাতে খেয়ে দিলাম ঘুম। আজ সকালে 5টায় ঘুম ভাঙল। তারপর ফ্রেশ হয় বাইরে ঘুরতে একটু বের হলাম, মানে জগিং করতে, হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে আছি। মাটি থেকে উঠতেই মানে আমাকে কেউ চড় মারল। তারপর মাথা উঁচু করতেই একটা মেয়েকে দেখে ক্রাশ খেলাম। এই যে ছোটলোক, তোর সাহস কি করে আমা ধাক্কা দেওয়ার? আমি আপনাকে ধাক্কা দেব? হাউ ফানি! তোদের মতো ছোটলোক গুলো মেয়েদের ধাক্কা দেওয়ার পর এগুলোই বলে। তারপর মেয়েটা চলে যায়, আমিও দাঁড়িয়ে না থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইক নিয়ে কলেজে গিয়ে দেখি মামুন ও আরও বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমি ওদের সামনে যেতেই দেখি যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছি সেও মামুনদের সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখেই মেয়েটা বলল, এই ছোটলোকটা আমাকে ফলো করতে করতে এখানেও এসেছে। মামুনও, বন্যা, এসব কি বলছিস? যার জন্য আমরা অপেক্ষা করছি এই হলো সেই নাইম আহমেদ। বন্যা, হো তাই বলো। আর হো, সরি মি নাইম আহমেদ। আমি, ইটস ওকে। তাহলে মেয়েটার নাম বন্যা। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গিয়ে একটা একটা করে সব ক্লাস করলাম। এভাবে প্রায় একটা বছর কেটে গেল। কাল থেকে ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা, সবাই প্রস্তুতি নিচ্ছি। আর হ্যাঁ, আমি বন্যাকে অনেক ভালোবেসে ফেলেছি। আজ পরীক্ষা। আমি পরীক্ষা দিয়ে সবার আগে বের হয়েছি, কারণ সব প্রশ্ন আমার কমন, তাই সবার আগে লেখালেখি শেষ। মামুনদের জন্য অপেক্ষা করছি। 30 মিনিট পর ওরা বের হলো। আসলে ওরা জানে আমার সবার আগে লেখালেখি হয়। ওদেরকে উদ্দেশ্য করে বললাম, আমি, তোমরা কি আমাকে সাহায্য করতে পারবে? সবাই, নাইম, তোর জন্য আমরা সবাই নিজের জীবনও দিতে পরব। আমি বন্যাকে ভালোবেসে ফেলেছি। সবাই, তা আমরা তোর হাব ভাব দেখেই জেনেছি। আমি জানশত,
তাহলে কিভাবে প্রপোজ করব একটা বুদ্ধি দে। রহিম ও সোনর। অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ নয়ন। পর্ব ৩। রহিম ও সোনর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুল সাথে একটু ছন্দ বলেই প্রপোজ করবি। আমি ওকে ভাই। একে একে সব পরীক্ষা শেষ, আর মাত্র একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা দিয়ে বাইরে এলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম বন্যা আসছে। আমি বন্যাকে বললাম, আমি বন্যা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বন্যা, বলো, কি বলবে বলো। আমি সিক্রেট বিষয়, ওইদিকে গোপন রুমটাতে চলো। বন্যা, হোকে চলো। তারপর আমরা গোপন রুমটাতে গেলাম। বন্যা বলল, কি বলবে বলো। আমি আসলে মামা মানে ইয়ে। বন্যা, কি মানে বলছো? কি বলতে চাইছো বলো। বন্যার সামনে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে আমি বললাম, আমি হৃদয়ের কাঙ্ক্ষিত স্থানে তোমায় রেখেছিলাম বন্যা। ভালোবেসে গিয়েছিলাম, এই যে আমি নাইম মিয়া। আমি হতে চাই তোমার সন্তানের বাবা। লাভ ইউ বন্যা। এই কথা বলার সাথে সাথে বন্যা নিজের ওড়নাটা ফেলে দিল। আমি, বন্যা, তুমি ওড়না ফেলে দিলে কোনো? বন্যা, তুই দেখতে থাক আরো কি হয়। হা হা হা। তারপর বন্যা নিজে কাপড় ছিঁড়তে শুরু করলো আর জোরে জোরে চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও। আমি বন্যাকে অনেকবার থামাতে চেষ্টা করেছি, কিন্তু পারছি না। বন্যার চিৎকার শুনে সাথে সাথে সমস্ত স্টুডেন্টরা গোপন রুমে হাজির হয়। বন্যা দৌড়ে গিয়ে লতিফ ভাইয়ের পিছনে দাঁড়ালো, বলতে শুরু করলো, বন্যা, তোমরা আমাকে বাঁচাও, এই বদমাইশের হাত থেকে বাঁচায় আমাকে একা পেয়ে। তারপর বন্যা জোরে জোরে কান্না শুরু করলো। লতিফ ভাই, নাইম, তোমাকে আমি অনেক ভালো ছেলে মনে করতাম, শেষে কিনা তুমি, ছি ছি ছি। আমি, লতিফ ভাই, বিশ্বাস করেন আমি এরকম করিনি। প্লিজ বোঝার চেষ্টা করেন। লতিফ ভাই, বিশ্বাস তোমাকে করব, আর আমি যা বোঝার বুঝেই গেছি। দাঁড়া, পুলিশকে খবর দিচ্ছি। ইতিমধ্যে প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক হাজির হয়ে গেল। প্রিন্সিপাল, কি হয়েছে এখানে? সবার উদ্দেশ্য। বন্যা, ওই বদমাইশটা আমাকে এই রুমে ডেকে এনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে এই কথা বলে কান্না শুরু করল। আমি, প্লিজ স্যার, একটু বোঝার চেষ্টা করুন। আমি এরকম কিছু করার চেষ্টা করিনি। ও মিথ্যা বলছে। প্রিন্সিপাল, যা বোঝার আমি বুঝে গেছি। নাইম, আমি তোমাকে ভালো মনে করতাম, আর শেষে কিনা তুমি এই রকম কাজ করলে। ছি ছি ছি। একটি বার কলেজের সম্মানের দিকে দেখলে না? কথাগুলো বলে ঠাস 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 করে কয়েকটা কষে চড় মারল। ইতিমধ্যেই পুলিশ এসে হাজির। প্রিন্সিপাল, এসিপি স্যার, এই গুন্ডাটাকে নিয়ে যান। এই বদমাইশ একটা ধর্ষণকারী, আমার ছাত্রী বন্যাকে এই রুমে ডেকে এনেছি। ছি ছি। সমস্ত প্রমাণ নিয়ে এসিপি আমাকে থানায় নিয়ে গেলেন। ওদিকে আব্বু আম্মু ও ছোট বোন এই কথা শুনে থানায় এসে আমার কাছে আসলো। আব্বু, নাইম, তুই এই রকম নিকৃষ্ট কাজ করবি আমি জীবনেও ভাবিনি। জানিস, তোকে নিয়ে তোর মায়ের আর আমার কত স্বপ্ন ছিল। তা তুই এক নিমিষেই শেষ করে দিলি কান্না করে। আমি, আব্বু, তুমিও আমাকে অবিশ্বাস করলে। আমি কি এরকম কাজ করতে পারি, তোমরাই বলো। আব্বু, বিশ্বাস তোর মতো ছেলেকে করব। আর জীবনেও আমাকে আব্বু বলে ডাকবি না, আমার কোনো ছেলে নেই। আমার চোখ দিয়ে অজান্তেই পানি পড়া শুরু করল। মনে হয় এখনই আত্মহত্যা করে মরে চাই। আজ মনে হচ্ছে আমার মতো অসহায় আর কেউ নেই। আম্মু, আমি কি করে যে তোর মতো পশুকে আমার পেটে রেখেছি। ছি ছি ছি। তোর মতো পশুকে জন্মের আগেই মেরে ফেলা উচিত ছিল। কান্না কণ্ঠে। নীলা, আমি ভাবতাম আমার ভাইয়েই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই। আসলে আমার ধারণা ভুল। আচ্ছা, আজ যদি আমাকে কেউ ধর্ষণ করত তাহলে তোমার কেমন লাগতো? আজ থেকে আমার কোনো ভাই নেই। আমি, তোমরা সবাই আমাকে ভুল বুঝছো, আমি ধর্ষণকারী নই, আমি শুধু বন্যাকে ভালোবাসি কথাটার বলার জন্য ওই রুমে ডেকেছিলাম। প্লিজ তোমরা বুঝার চেষ্টা করো। জোরে কান্না করে। আমার কথার গুরুত্ব না দিয়ে ওরা চলে গেল। হায়রে আমার কপাল, নিজের বাবা মা বোন আমার সাথে থেকেও আমাকে বুঝল না। সন্ধ্যার সময় রহিম ও মামুনরা এলো। আমি, মামুন, তোরা তো সবই জানিস। কিছু একটা করো না ভাই। মামুন, প্রিন্সিপাল স্যার সহ সবাইকে বলেছি তুমি কিছু করনি। কিন্তু কেউ কিছু বুঝল না রে। তবে চিন্তা করিস না, তোকে ঠিক বের করবই।
তারপর ওরা চলে গেল। অন্যদিকে বন্যার বাড়িতে আব্বু ও আম্মু গেলেন। বন্যার আব্বুকে আমার আব্বু বলল, আব্বু, ভাই সাহেব আমার ছেলের কর্মকাণ্ডেই আমরা লজ্জিত। যা হবার তা হয়ে গেছে, আমি একটা কথা বলবো। বন্যার আব্বু, জি। কি বলবেন বলেন। আব্বু, আমার ছেলে নাইমের সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এসেছি। বন্যার আব্বু, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। বন্যাকে তো রাজি করাতে হবে। আব্বু, হুম। তারপর বন্যার আব্বু বন্যাকে ডাকলেন। বন্যার আব্বু, যা হবার হয়েছে, এখন তোর সাথে নাইমের বিয়ে দিব। প্লিজ না করিস না। এ কথা শোনার সাথে সাথে বন্যার ফুরফুরে মেজাজে মনে হয় বজ্রপাত পড়ল। বন্যা, কি বলছো বাবা? ওই বদমাইশকে আমি বিয়ে করতে পারবো না। বন্যার আব্বু, দেখ মা, তোকে নাইমকেই বিয়ে করতে হবে। অতপর বন্যার ভাবনাকে পাত্তা না দিয়ে তারা বিয়ে পাকাপাকি করে রাত 10টার দিকে কাজী নিয়ে থানায় আসলেন। আমি বন্যার দিকে তাকিয়ে দেখলাম ওর মুখটা শুকনা শুকনা লাগছে, অনেক চিন্তিত। কোনো মতে সবার জোড়া জড়িতে বন্যা কবুল বলেছে। আসলে বন্যা ওর আব্বুকে অনেক ভয় পায়। আমি ভাবছিলাম বিয়ের পর আমাকে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু না, আব্বু বললেন, আব্বু, এসিপি স্যার হায়নাটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। যতদিন না ও নিজের কর্মের শাস্তি পাচ্ছে ততদিন আমার সামনে যেন সে না আসে। এই কথা বলে ওরা সবাই চলে গেল। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। অসহায়ের মতো তাকিয়েছিলাম তাদের যাওয়ার দিকে। আর মনে মনে বলছিলাম, কি অপরাধ করেছি আমি যে আজ সবার অবহেলার পাত্র। আর বন্যা বা কেন এরকম মিথ্যা অপবাদ দিল? তখনই হাবিলদার আমার হাত ধরে হাজতে পুরে দিলেন। অনেক কষ্টে রাতটা মশার কামড়ে ও গরমে কাটিয়েছি। সকাল 10টার দিকে আমাকে নিয়ে আদালতে যাওয়া হলো। বন্যার পক্ষে উকিল নিজের মতো সাজানো উক্তি দিলেন। আর আমার তো এখন কেউ নাই যে আমার পক্ষে উকিল হাজির করবে। আর উকিল এনেই বাকি লাভ, আজকাল মেয়েদের একটা মিথ্যা কথার তো হাজার গুণ শুনানি। অন্যদিকে আমার নিজের আব্বু আম্মুই তো আমার বিপক্ষে। অবশেষে জর্জ আমাকে 10 দিনের রিমান্ডের ঘোষণা দেন। 10 রিমান্ডের কথা শুনে আমার হাত পা অবশ হয়ে আসছে। পুলিশরা আমাকে আদালতের বাইরে আনার সাথে সাথে মামুন, রহিম ও নাজমুলরা আমার কাছে আসলো। মামুন, নাইম ভাই, কিছু মনে করিস না, তোর জন্য আমরা কিছু করতে পারলাম না। তবে চিন্তা করিস না, তোকে খুব শীঘ্রই থানা থেকে বের করব। আমি, তোরা আবার কি করবি সবই আমার কপাল। যেখানে আমার পিতা মাতা আমার বিপক্ষে সেখানে তোরা বন্ধু হয়ে বাকি করতে পারিস। অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ @নয়ন। পর্ব 4। আমি, তোরা আবার কি করবি সবই আমার কপাল। যেখানে আমার পিতা মাতা আমার বিপক্ষে সেখানে তোরা বন্ধু হয়ে বাকি করতে পারিস। তারপর ওরা চলে গেল। অপর দিকে তাকিয়ে দেখি আব্বু আম্মু ও বন্যা আমার দিকে তাকিয়ে এমন ভাবে চলে গেল যেন তারা আমাকে চিনেই না। মাথায় হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে খোদার দরবারে বললাম, হে আল্লাহ, আমার কি অপরাধ ছিল যে আজ আমার পিতা মাতা সহ সবাই আমাকে অবহেলা করছে। আর বন্যার বাকি ক্ষতি করেছি যে বন্যা আমাকে এভাবে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। অতপর আমাকে থানায় এনে কিছু শুকনা রুটি আর এক গ্লাস পানি দিল। ক্ষুধার্ত থাকায় রুটিগুলো সব খেয়ে ফেললাম। পানি তৃষ্ণা পেয়েছে, পানি খাবো এমন সময় একজন পুলিশ এসে হাত থেকে পানির গ্লাসটা কেড়ে নিল। অসহায়ের মতো আমি বললাম, আমি, স্যার, অনেক পানির তৃষ্ণা পেয়েছে, একটু পানি খেতে দিন। পুলিশ, যখন ধর্ষণ করেছিলে তখন তো মেয়েটার কথা শুনোনি, এখন মজা বুঝো? হা হা হা। আমি, স্যার, আমি শুধু বন্যাকে ভালোবাসি এই কথা বলার জন্য ওকে ওই রুমে ডেকেছিলাম। কিছু করিনি, বিশ্বাস করুন স্যার। আমার কথা পুরোটা না শুনেই তার হাতে থাকা লাঠি দিয়ে পিঠের উপর মারল কয়েকটা বাড়ি। আমি উপরের দিকে তাকিয়ে খোদার দরবারে বললাম, খোদা গো, জীবনেও এই রকম মাইর খাই নাই। তুমি আমাকে এই রকম পরীক্ষায় ফেললে। আর আমার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। পুলিশ, কিরে, আর জীবনেও কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকাবি? এই কথা বলে আমার শরীরে কুকুরের মতো মারতে থাকলো টানা রাত 2.5 মিনিট। আমি অনেকবার বলেছি স্যার, আমি ওই রকম খারাপ কাজ করিনি। কিন্তু ওই পুলিশ আমার কথা শুনল না। আর অন্যদিকে পানির তৃষ্ণায় আমি জ্ঞান হারাই।
জ্ঞান ফিরতেই দেখি মামুন ও রহিমরা আমার দিকে তাকিয়ে আছে। আমি ব্যথা ভরা শরীরে ওদের দিকে তাকিয়ে আছি অসহায়ের মতো। আর চোখ দিয়ে অঝরে বৃষ্টিপাত হচ্ছে। মামুন, নাইম তোর জন্য মা নিজের হাতে খাবার রান্না করেছে, নে খেয়ে নে। ব্যথায় হাত পা নাড়াতে পারছি না, তবুও ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকায় সব ভাত ও এক জগ পানি খেয়ে নিলাম। রহিম বলে উঠল। রহিম, নাইম আমার নানার ভাই, জাতীয় সংসদের মন্ত্রী, ওনাকে সবকিছু খুলে বলেছি। উনি 10 দিনের ভিতরে আদালত থেকে তোর জামিনের ব্যবস্থা করে দেবে। চিন্তা করিস নে ভাই। সাধারণত এই রকম জামিন আমাদের দেশে কমই হয়। আমি, জামিন তো একদিন না একদিন পাবই, কিন্তু বন্যার দেওয়া মিথ্যা বদনামটা সমাজ থেকে কিভাবে মুছব? তাছাড়া আব্বু আম্মু তো আমাকে আর আগের মতো ভালোবাসে না, বিশ্বাসও করে না। মামুন, নাইম তুই আগে জামিন পেয়ে বাসায় যা, সব ঠিক হয়ে যাবে। আমি, তাই যেন হয়। অশ্রুময় চোখে এই কথা বলে ওরা সবাই চলে গেল। আজ রাতে আর কিছু খাবো না, তাই ঘুমাবার চেষ্টা করছি। কিন্তু পারছি না, মনে পড়ছে 2 দিন আগের কথা। 2 দিন আগে ছিলাম কেমন আর এখন আছি কেমন। একদিন আগে ছিলাম সোনার টুকরা ছেলে, আর এখন আমি মিথ্যা ধর্ষক। এই কথা ভেবে চোখ বেয়ে পানি পড়ছে। কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। সকাল 7টার দিকে হাবিলদার কাকা আমাকে ডেকে ওঠালেন। হাত মুখ ধুয়ে বসে আছি। হঠাৎ হাবিলদার কাকা বলেন উঠলেন। হাবিলদার, বাবা, আমার মনে হয় তুমি এই রকম কাজ করতে পারো না। তোমাকে দেখে ওই রকম ছেলে মনে হয় না। আমি, কাকা সত্যি কথাই আমি ওই রকম কাজ করিনি। হাবিলদার, বলো তো কলেজের সেই দিনের কথা একটু শুনি। সেদিন যা হয়েছিল তা পাই টু পাই কথাগুলো আর আব্বুর অবহেলার কথাগুলোও ওনাকে বললাম। দেখলাম ওনার চোখ থেকে পানি পড়ছে। হাবিলদার, চিন্তা করো না বাবা, ইনশাআল্লাহ সত্যের জয় হবে। এইভাবেই মাইর প্লাস কষ্ট আর চোখের জলে পার হয়ে গেল রিমান্ডের 10টা দিন। এই 10 দিনে আব্বু আম্মু কেউই আমার কোনো খবর নেয় নাই যে নাইম মরে গেল নাকি বাঁচল। কিন্তু মামুন ও রহিমরা 5 দিন এসেছিল, মাঝে মাঝে হাবিলদার কাকা আমার জন্য তার বাড়ি থেকে খাবার নিয়ে আসত। সকাল বেলা মামুন ও রহিম আমার কাছে আসলো। রহিম, নাইম নানার সাথে কথা বলেছি। রাত 7টায় তোর জামিন কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে। আমি কোনো জবাব দিলাম না। শুধু চোখ বেয়ে আমার পানি পড়ছে। এবার মামুন বলে উঠল। মামুন, নাইম, কান্না করিস না ভাই, আজ রাতেই তো মুক্তি পাচ্ছিস। আমি, মামুন, আব্বু আম্মু কি আমাকে বাড়িতে জায়গা দিবে রে? মামুন, ওরা জায়গা না দিলেই বাকি হলো। তুই ঢাকায় যে কাজ করবি, আমরা রাতে তোকে নিতে আসবো বাই। ওরা চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ভাবছি, আব্বু আম্মু যদি বাসায় ঢুকতে না দেয় তবে কোথায় থাকবো, কি করব? এসব ভাবছি, হঠাৎ হাবিলদার কাকা বলে উঠল। হাবিলদার, বাবা তোমার ফোনটা অফিস থেকে আমাকে জমা দিয়েছিল। রাত 7টায় আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিও। আমি, ঠিক আছে কাকা। ঠিক রাত 7টায় আমাকে থানা থেকে বের করে আমার স্বাক্ষর নিয়ে ছেড়ে দিল, সাথে ফোনটাও নিয়েছি। বাইরে বের হয়ে দেখি মামুন, রহিম ও মোকসিদুর 2টা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গেলাম। আমি ওদের কাছে গিয়ে বললাম। অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ নয়ন। পর্ব 5। ঠিক রাত 7টায় আমাকে থানা থেকে বের করে আমার স্বাক্ষর নিয়ে ছেড়ে দিল, সাথে ফোনটাও নিয়েছি। বাইরে বের হয়ে দেখি মামুন, রহিম ও মোকসিদুর 2টা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গেলাম। আমি ওদের কাছে গিয়ে বললাম। আমি, মামুন ভাই, আমি এখন কই যাব? মামুন, আগে বাড়িতে জাগিয়ে একটা চেষ্টা করে দেখ। তারপর আমার বাসার সামনে গেলাম, গিয়ে আম্মু আম্মু করে কয়েকটা ডাক দিলাম। আমার কণ্ঠ শুনে আব্বু আম্মু নীলা সহ বন্যাও আমার কাছে আসলো। আমি, আম্মু কেমন আছো? আম্মু, একজন ধর্ষণকারীর মা আর কেমন থাকতে পারে? আর তুই এখানে কেন এসেছিস? আমি, কি বলছো আম্মু, আমি এখানে না এসে কোথায় যাব? কান্না করে আম্মুর পায়ে পড়ে। হঠাৎ আব্বু বলে উঠলেন, নীলার আম্মু, হায়নাটাকে বলে দাও, বন্যা যা বলবে তাই হবে। বন্যা, আব্বু, আমি এই হায়নাকে এখানে কোনোদিন জায়গা দিব না। যা, বেরিয়ে যা। আমি, বন্যা, তুমি যে আমাকে মিথ্যা অপরাধে অপরাধী করলে, আব্বু আম্মুর কাছে আমাকে অবহেলার পাত্র বানিয়েছ, তার প্রতিশোধ একদিন না একদিন আমি নিবই।
আর আব্বু আম্মু ও নীলা তোমারা আমার সাথে 18 বছর থেকেও আমাকে বুঝলে না। ভালো থেকে সুখে থেকো, আর কখনো তোমাদের সামনে আসব না। বন্যা গেট বন্ধ করে দিল। আমার চোখের পানি যেন বাধা মানছে না। আজ আমি বড় একা অলতো অলতো পায়ে মামুনদের দিকে গেলাম। আমি, মামুন ডালিয়া বাজার চল, এই শহরে আর থাকব না। চলে যাব অজানা গন্তব্য। মামুন, কি বলছিস এসব? আমাদের বাসায় চল। আর তুই তো কিছুই চিনিস না, কোথায় যাবি? আমি, বেশি রাগ ওঠাবি না। আমি যা বলছি তুই তাই কর। আর আমি যেখানেই যাই না কেন তোদের সাথে আমার সংযোগ থাকবে। আমরা ডালিয়ায় গেলাম, ডালিয়া গিয়ে ওদেরকে চলে যেতে বললাম। আমি, মামুন ভাই তোরা আমার অনেক উপকার করেছিস রে, তা কখনোই ভুলব না। ওকে তোরা এখন চলে যা। মামুন, এই নে, এই টাকাগুলো তোর কাছে রাখো। সময়ে কাজে লাগতে পারে। 6,000 টাকা এগিয়ে দিয়ে। আমি টাকাগুলো নিব না, তবুও তাদের জোড়াজুড়িতে নিয়ে নিলাম। ডালিয়া বাজার থেকে একটু হাঁটলেই বাস স্ট্যান্ড। রাত 1:20 বাজে এখন। একা একা রাস্তায় হাঁটছি। উদ্দেশ্য বাস স্ট্যান্ড। চলে যাব এই শহর ছেড়ে। কারণ আজকে আমাকে আমার নিজের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আমার আপন আব্বু, আম্মু, বোন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভাবতেই অবাক লাগছে, আমাকে আমার নিজের পরিবার বাসা থেকে বের করে দিয়েছে। কি দোষ ছিল আমার যে বাসা থেকেই বের করে দিল? এক মিথ্যা অপবাদে আমাকে বাসা থেকে বের করে দিল। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখন বাত 1:30 যাব কোনো এক অজানা শহরে। টিকিট কেটে চড়ে বসলাম বাসে। কোথায় যাবে এই বাস নিজেও জানি না। বাস ছেড়ে দিয়েছে। আমি ভাবতে লাগলাম আমার সাথে কেন এমন হলো। সব থেকে বড় কথা হলো, আমার পরিবারের সকল মানুষ কিভাবে আমার বউয়ের, বন্যার পক্ষ নিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ঘুম ভাঙ্গার পর নিজেকে আবিষ্কার করলাম বাসের মধ্যেই। ফোনের দিকে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে। বাস থামল। সবার নামা দেখে আমিও বাস থেকে নেমে পড়লাম। বাহিরে একটা ব্যানারে দেখতে পেলাম যে আমি এখন যান্ত্রিক শহর ঢাকাতে আছি। গাড়ি থেকে নামলাম, অচেনা শহর, কিছুই চিনি না, অনেক ক্ষুধা পেয়েছে। তাই এদিক ওদিক একটা হোটেল খুঁজছি। একটু সামনে হাঁটতেই একটা হোটেল দেখতে পেলাম। হোটেলে গিয়ে 120 টাকার ভাত খেলাম, সাথে গরুর মাংস। হোটেলের মালিককে জিজ্ঞাসা করলাম, আমি, ভাই এখানে কোনো কাজ পাওয়া যাবে? মালিক, না যাবে না, তবে সামনে রিকশার গ্যারেজ আছে। ওখানের মহাজনের সাথে কথা বলে আমি তোমাকে একটা রিকশা জোগাড় করে দিতে পারি। আমি, ঠিক আছে ভাই, আর একটা কথা বলবো। মালিক, কি বলবে বলো? আর তোমার পরিচয় কি? তোমাকে তো চিনলাম না, তোমাকে দেখে তো বড় ঘরের ছেলে মনে হচ্ছে। আমি, আমি নাইম আহমেদ, নয়ন, বাসা রংপুর বিভাগে, এখানে একটা কাজের জন্য আসছি, অনেক গরিব আমরা। মালিক, ওহ, আর কি যেন বলতে চেয়েছিলে? আমি, ভাই একটা বাসা ভাড়া পেলে ভালো হতো। মালিক, রিকশা গ্যারেজের পাশেই বাসা ভাড়া দেয়। চলো তোমাকে মহাজনের কাছে নিয়ে যাই। তারপর আমাকে মহাজনের সাথে কথা বলে একটা রিকশা ম্যানেজ করে দিল। সাথে বাসা ভাড়া নিলাম অগ্রিম 1,500 টাকা দিয়ে। এখন কিছু খাবারের ব্যবস্থা জোগাড় করতে হবে। তাই বাজার থেকে প্রয়োজনীয় সবকিছু কিনে আনলাম। বাসায় এসে কিছু চাল ডাল রান্না করলাম। আসলে বাড়িতে আম্মুর কাজে হেল্প করতে করতে কোনোমতে রান্নাটা শিখে নিয়েছি। বিকালে নামাজ পড়ে একটু ছাদে উঠলাম। ছাদে উঠে আমার ফেসবুক আইডিটায় ঢুকলাম। আইডির নামটা পাল্টে দিলাম। ঢুকে দেখি মামুন ভাই লাইনে আছে, তাই একটা SMS করলাম। আমি, আসসালামু আলাইকুম। কিরে কেমন আছিস? মামুন, ওয়ালাইকুম সালাম। তোকে ছাড়া কি ভালো থাকা যায়? তোকে ছাড়া আমাদের আড্ডা আর জমে না রে। অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ @নয়ন। পর্ব 6। মামুন, ওয়ালাইকুম সালাম। তোকে ছাড়া কি ভালো থাকা যায়? তোকে ছাড়া আমাদের আড্ডা আর জমে না রে। আমি, কি আর করার আছে? নিজের পিতা মাতা আমাকে বুঝল না রে। সবাই আমাকে মিথ্যা অপরাধে অপরাধী করল। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই চোখ থেকে দুফোঁটা পানি বের হয়ে গেল। মামুন, এখন কি কোনো কাজ খুঁজে পেয়েছিস? আমি, রিকশা চালকের কাজ।
সাথে একটা বাসা ভাড়া নিয়েছি। মামুন, তুই রিক্সা চালাবি? তুই তো এগুলো কাজ কখনো করিসনি। আমি কখনো করিনি তো কি হয়েছে? এখন থেকে করব। ওকে ভালো থাকিস বাই। এই বলে ফেসবুক থেকে বেরিয়ে এলাম। ছাদে বসে আগের কথাগুলো ভাবছি, হঠাৎ আমার ভাবনাধারায় ইতি ঘটিয়ে পিছন থেকে একটা মেয়ের কণ্ঠে কে যেন বলে উঠল। মেয়ে, কে আপনি? আমি আমি নাইম আহমেদ নয়ন, নতুন ভাড়াটিয়া। মেয়ে, আমি তাজমিরা জান্নাত, বাড়ির মালিকের মেয়ে। আমি, ওহ। মেয়ে, আপনি কোথা থেকে আসছেন, আর আপনি একাই আসছেন নাকি পরিবার সহ আসছেন? আমি রংপুর থেকে আসছি, আর আমার কোনো পরিবার নেই, এতিমখানায় বড় হয়েছি। মিথ্যা বললাম। মেয়ে, সো স্যাড। তো এখানে কি কাজে আসছেন? আমি আপাতত রিক্সা চালাবো। মেয়ে, ওহ, পড়াশোনা করেন নাই? আমি এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। আপনি কোন ক্লাসে পড়েন? মেয়ে, আমিও। এখানে একা একা কি করেন? আমি রুমে থাকতে ভালো লাগছে না, তাই ছাদে এসে ফেসবুকে একটু ঘাটাঘাটি করছিলাম। মেয়ে, ওহ। তা আপনার ফেসবুক আইডির নাম কি, আপনার সাথে বন্ধুত্ব করি? আমি বেহা জীবনের গল্প, আসলে একটু আগে আইডির নামটা চেঞ্জ করলাম। মেয়ে, এটা কোনো আইডির নাম হলো? এরকম নাম কেউ কি দেয়? আমি কেউ না দিলেও আমি দেই। মেয়ে, গল্প লেখেন নাকি? আমি একটু টুকটাক লেখি, তবে আমার পেজ আছে, ওখানে লেখি। আইডিতে লেখি না। মেয়ে, ওহ। আপনার পেজটার নাম কি? আমি পেজটার নাম গল্প লেখক নাইম। ওকে, পরে কথা হবে। এই বলে রুমে এসে মাগরিবের নামাজ পড়ে বিছানা ঠিক করে ফেসবুকে গল্প লিখছি। লিখতে লিখতে রাত 8টা কখন যে বেজে গেছে নিজেও জানি না। রাতে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ফেসবুকে ঘাটাঘাটি করছি। হঠাৎ একটা মেয়ের আইডিতে আমার ফেসবুক পেজে একটা SMS আসলো। কি করেন? প্রথমবার SMS দেখে কোনো রিপ্লাই দিলাম না। সম্ভবত এরকম SMS আরও অনেকে দিত। আমার রিপ্লাই না দেওয়া দেখে মেয়েটা আবার একটা SMS দিল। এই আমি তাজমিরা জান্নাত, বিকালে যে ছাদে কথা হলো। আমি, ওহ। কি মনে করে SMS দিয়েছেন? আপনার গল্পগুলো অনেক সুন্দর। আমি, ধন্যবাদ। এই বলে ফেসবুক থেকে বেরিয়ে একটু ঘুমাতে চেষ্টা করছি। কিন্তু আগের কথাগুলো মনে পড়ছে। বন্যা কেন এই রকম করলো, আমার পিতা মাতা বোনের কাছ থেকে আমাকে আলাদা করলো, ভাবতেই চোখ দিয়ে অশ্রু পড়তে শুরু করলো। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ফজরের আজানে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ব্রাশ করে, অজু করে, নামাজ পড়ে রান্না জুড়ে দিলাম। রান্না করে খাওয়া দাওয়া করতে করতে সকাল 7টা বেজে গেল, তাই কাপড় চেঞ্জ করে ঘাড়ে একটা গামছা নিয়ে রিক্সা গ্যারেজে গেলাম। গিয়ে মহাজনের চাচাকে বললাম, চাচা আমি এসেছি। চাচা একটা লোকের সাথে পরিচয় করিয়ে দিলেন। মহাজনের চাচা, নাইমের নাম হচ্ছে আপন, এর কাছ থেকে রিক্সা নিয়ে যাবে এবং এর কাছে টাকা সহ রিক্সা দিয়ে যাবে। আমি, ওকে চাচা। তারপর আপন ভাইয়ের কাছ থেকে রিক্সা নিয়ে বাইরে গেলাম ভাড়া মারতে। অনেক রোদ। রোদের মাঝেও অনেক কষ্ট করে ভাড়া মারতে লাগলাম। দুপুর বেলা খাওয়ার জন্য বাসায় গেলাম। বাসার সামনে রিক্সা রেখে রুমে ঢুকে দুপুরের খাওয়া শেষ করে রেস্ট নিয়ে রিক্সার সামনে গেলাম। গিয়ে দেখি তাজমিরা রিক্সায় বসে আছি। তাই আমি তাকে বললাম, আমি, কোথায় যাবেন? তাজমিরা, একটু কলেজে যাব। একটা অনুষ্ঠান আছে। আমি, ওহ। তারপর কলেজের উদ্দেশ্য যাওয়া শুরু করলাম। উনি রাস্তা দেখে দিচ্ছেন আর আমি যাচ্ছি। হঠাৎ তাজমিরা বলে উঠল, তাজমিরা, আচ্ছা আপনি কি নিয়ে পড়াশোনা করেন, সায়েন্স না আর্টস? আমি, সায়েন্স। তাজমিরা, আমিও। আচ্ছা তুমি কি প্রেম করো? আমার মেজাজটাই খারাপ হয়ে গেল, মানে আগের কথাগুলো মনে পড়ে গেল। আমি, না প্রেম ট্রেম করি না। কথা বলতে বলতে কলেজের সামনে এসে গেছি। তাজমিরা, কত টাকা ভাড়া হয়েছে? আমি, 50 টাকা। তাজমিরা টাকা দিল। টাকা নিয়ে আরো কয়েকটি ভাড়া মেরে গ্যারেজে গেলাম। গ্যারেজে গিয়ে রিক্সা জমা দিয়ে আপন ভাইয়ের কাছে গেলাম। আপন ভাইয়ের কাছে যেতেই আপন ভাই বলে উঠলেন, আপন ভাই, কি নাইম প্রথম দিন কত টাকা ভাড়া মারলে? আমি, আপন ভাই 860 টাকা ভাড়া মারছি। তারপর আপন ভাইকে 860 টাকা দিলাম। ওখান থেকে আপন ভাই রিক্সা ভাড়া 300 টাকা নিয়ে 560 টাকা আমাকে দিল।
এইভাবেই চলে গেল একটি মাস। কালকে আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট দিবে তাই একটু চিন্তিত। রোজকার মতো ছাদে বসে আছি আর আগের কথাগুলো ভাবছি। হঠাৎ পিছন থেকে তাজমিরা বলতে শুরু করল। তাজমিরা, কি ব্যাপার নাইম, কালকে পরীক্ষার রেজাল্ট দিবে তাই মনটা খারাপ নাকি? আমি কই মনটা খারাপ? আমি তো ঠিকই আছি। একটু তোতলিয়ে। তাজমিরা, হো, তো তোমার কাজকর্ম আজকাল কেমন চলছে? আমি আলহামদুলিল্লাহ, ভালো চলছে। ওকে তাজমিরা, মাগরিবের নামাজ পড়তে হবে, পরে কথা হবে। অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ নয়ন। পর্ব ৭। আমি আলহামদুলিল্লাহ, ভালো চলছে। ওকে তাজমিরা, মাগরিবের নামাজ পড়তে হবে, পরে কথা হবে। বাই। তারপর রুমে এসে মাগরিবের নামাজ পড়ে ফেসবুকে গল্প লিখতে শুরু করলাম। হঠাৎ মামুন ট্যাক্স করল। মামুনও, কেমন আছিস রে? আমি আলহামদুলিল্লাহ, ভালো। তুই কেমন আছিস? মামুনও, ভালো আছি। কালকে আমাদের ইন্টার পরীক্ষার রেজাল্ট দিবে, খবর পেয়েছিস? আমি, হুম ভাই। আব্বু আম্মু কেমন আছে রে? এই কথা বলতে বলতে নিজের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু বের হয়ে গেল। মামুনও, তোকে ছাড়া ওরা কি ভালো থাকতে পারে? আমিও। পারে ভাই, ওরা সব পারে। একটা মেয়ের মুখের কথায় আমাকে অবিশ্বাস করল। ওকে বাই, কান্না করে। এই বলে ফেসবুক থেকে বেরিয়ে আসলাম। এশার নামাজ পড়ে আপন ভাইকে ফোন করে বললাম আমি কালকে কাজে যাব না। তারপর খাওয়া দাওয়া করে ঘুমতে চেষ্টা করছি কিন্তু পারছি না। আগের কথাগুলো মনে পড়ছে কেন? বন্যা আমাকে মিথ্যা বদনা দিয়ে সবার কাছে অবহেলার পাত্র বানালে। বন্যার প্রতি প্রতিশোধ নিবই আমি, অশ্রুময় চোখে। এই কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ফজরের আজান শুনে ঘুম ভাঙল। নামাজ পড়ে ওঠা মাত্রই দরজায় কেউ নক করল। আমি, কে? তাজমিরা। আমি তাজমিরা, দরজা খোলো। আমি দরজা খুলে দিলাম। আমি, বসেন আপনি। তাজমিরা, আচ্ছা আপনি আমাকে তুমি করে বলতে পারেন না? আমি তো আপনার চেয়ে একটু হলেও বয়সে ছোট। আমি, আমার অভ্যাস আপনি করে বলা। তাজমিরা, অভ্যাস বাদ দিয়ে আজ থেকে আমরা দুজনেই তুমি করে বলবো। আমি, ওকে ডান। তাজমিরা, ধন্যবাদ। যে কথা তোমাকে বলতে এসেছি। আজকে তুমি রান্না করবে না? আমি, রান্না না করলে খাবো কি? তাজমিরা, আমাদের বাসায় খাবে, আম্মু নিজেই বলেছে। আমি, যেহেতু আন্টি বলেছে, তাহলে তো যেতেই হবে। তাজমিরা, হুম। আমি এখন যাই। তাজমিরা চলে গেল। আমি নাজমুলকে ফোন করলাম। রিং হচ্ছে, রিসিভ করা মাত্রই। আমি, আসসালামু আলাইকুম, কেমন আছিস রে বাউ? আসলে নাজমুলকে আমি বাউ বলে ডাকি। নাজমুল, ওয়ালাইকুমুস সালাম, ভালো আছি, তুই কেমন আছিস? আমি, আলহামদুলিল্লাহ ভালো। কি খবর নূপুর বৌমা কেমন আছে? আসলে নূপুর ওর জিএফ হয়। নাজমুল, ভালো আছে। আজ তো রেজাল্ট দিবে। আমি, হুম, ওকে বাই। পরে কথা হবে, ফোনে চার্জ নেই। তারপর ফোনটা অফ করে চার্জ দিয়ে ছাদে গিয়ে একা মনে আগের কথাগুলো ভাবতে থাকি। আমি আগে ছিলাম কি, এখন হয়েছি কি, ভাবতেই কেমন যেন লাগছে। অন্যদিকে বন্যা নিজের আত্মকর্মের ভুল বুঝতে পেরেছে। বন্যা মনে মনে বলতে থাকে, কেন আমি নাইমকে মিথ্যা বদনাম দিলাম? নাইমতো অনেক ভালো ছেলে। তারপর বন্যা তার ফোনটা বের করে মামুনকে ফোন দিল। বন্যা, হ্যালো মামুন। মামুনও, জি। আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। বন্যা, মামুন, আমি বন্যা। তোমার ক্লাস ফ্রেন্ড। মামুনও, ও, তবে আমার কাছে কি চান? বন্যা, মামুন, তোমার কাছে নাইমের নাম্বার আছে। মামুনও একবার নাইমকে ফাঁসিয়ে দিয়ে তোমার হাউসমেটে নি। এখন আবার ওর জীবনটা নষ্ট করতে এসেছে। বন্যা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ মামুন, ওর নাম্বার দাও প্লিজ। কান্না করে। মামুনও, নাইম তোমাকে কি করেছিল? শুধু ভালোই তো বেসেছিল। আর তাকে তুমি মিথ্যা অপবাদ দিয়ে কুকুরের মতো তাড়িয়ে দিলে। বন্যা, মানুষের তো ভুল হবেই, তবে কি তার সংশোধনের কোনো উপায় নেই? আমাকে একটা সুযোগ দাও মামুন। মামুনও, এই নাও ওর নাম্বার, 013143। বন্যা, TNX মামুন। এই বলে বন্যা মামুনের কলটা কেটে দিয়ে নাইমের ফোনে ফোন দিল, কিন্তু কিছুতেই বন্যা নাইমকে লাইনে পাচ্ছে না, ফোন সুইচ অফ দেখাচ্ছে।
তাই বন্যা ভাবল হয়তো ফোনে চার্জ নেই। অন্যদিকে আমি ছাদে বসে আছি, হঠাৎ পিছন থেকে তাজমিরা বলে উঠল, তাজমিরা কি ভাবছো নাইম? আমি কিছু না। তাজমিরা, হো আচ্ছা, তোমাকে মাঝে মাঝে আমার কেমন জানি লাগে। আমি কেমন লাগে? তাজমিরা, মাঝে মাঝে দেখি তুমি চিন্তিত। কি নিয়ে জানি ভাবো। সত্যি করে বলো তো তুমি কি ভাবো? আমি গরিব, এতিম ছেলে, আবার কি নিয়ে ভাববে? শুধু শুধুই আজাররা কথা বার্তা বলো। মিথ্যা বললাম। তাজমিরা, তুমি গরিব এতিমকে বলেছে? আমি তো আছি। আমি নিজের পিতা প্লাস মাতা আমাকে অবহেলা করছে, নিজের ছেলেকে ত্যায্য পুত্র করেছে। আর তুমি তো আমার একজন অচেনা ব্যক্তি, 2 দিনের পরিচিত, মনে মনে বললাম। তাজমিরা, আবার কি ভাবছো? আমি না নন না কিছু না, একটু তোতলিয়ে। তাজমিরা, চলো খাবার খাবে। আম্মু ডেকেছে। আমি চলো যাওয়া যাক। তারপর তাজমিরাদের বাসার সামনে গেলাম, গিয়ে তাজমিরার আম্মুকে আমি আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আন্টি, ওয়ালাইকুমুস সালাম বাবা, আল্লাহর দয়ায় ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল কোথায়? ওনাকে যে দেখছি না। আন্টি, উনি ব্যস্ত মানুষ, সবসময় বাড়িতে থাকতে পারে না। ভিন্ন ভিন্ন কাজে ভিন্ন ভিন্ন জায়গায় যায়। তোমার দিনকাল কেমন চলছে? আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালোই যাচ্ছে। তারপর খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। আমার প্রিয় প্রিয় খাবারগুলো রান্না করা হয়েছে। বেগুনি, ইলিশ মাছ। কিন্তু ওরা কিভাবে জানলো যে আমার বেগুনি, ইলিশ মাছ প্রিয়? তাজমিরা, কি ভাবছো নাইম? আচ্ছা, তুমি কি আগে থেকে জানতে আমার এই খাবারগুলো প্রিয়? তাজমিরা, আগে থেকে জানতাম। কিন্তু কিভাবে? আমি তো আগে কখনো তোমাকে এই বিষয়ে কোনো কথা বলিনি। তাজমিরা, সেটা না হয় একটু অজানা থাক, পরে ঠিক বলবো। এখন খাবার খাও তো। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে এসে বিছানায় একটু গা এলিয়ে দিলাম। ঠিক তখনই বাইরে থেকে কিসের যেন চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি। বাইরে গিয়ে দেখি একটা জায়গায় অনেক লোক জড়ো হয়েছে। তাদের ওখানে গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ, নয়ন। পর্ব 8। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে এসে বিছানায় একটু গা এলিয়ে দিলাম। ঠিক তখনই বাইরে থেকে কিসের যেন চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি। বাইরে গিয়ে দেখি একটা জায়গায় অনেক লোক জড়ো হয়েছে। তাদের ওখানে গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখলাম আমার হাই স্কুলের এক বন্ধু নাম পলাশ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। সাথে সাথে আমি দৌড়ে তার কাছে গেলাম, একটা রিকশা ডেকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। তাকে হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার বলল রোগীর খুব সিরিয়াস অবস্থা, অনেক রক্তক্ষয় হয়েছে, তাই এক ব্যাগ ও প্লাস রক্ত লাগবে। আমি বললাম, ডাক্তার, আমার রক্ত ও প্লাস আমার রক্ত নেওয়া যাবে? ডাক্তার, যাবে, তাড়াতাড়ি আসেন। তারপর এক ব্যাগ রক্ত দিয়ে বাইরে বসে আছি, ডাক্তার বলেছে 30 মিনিটের মধ্যে জ্ঞান ফিরবে। ঠিক আধা ঘন্টা পর পলাশের জ্ঞান ফিরল। এখন কেমন লাগলে পলাশ? পলাশ, ভালো। আমাকে তো সন্ত্রাসীরা ওদের আড্ডায় ধরে নিয়ে গিয়েছিল। এখানে এলাম কিভাবে? আমি তোমাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে এসেছি। পলাশ, তো তুমি ঢাকায় কি করছো? সেটা অনেক কাহিনী, অন্য একদিন বলবো। তোমার আম্মুকে ফোন করে হাসপাতালে আসতে বলি। পলাশ, লাগবে না। ওরা শুধু শুধু চিন্তা করবে। পলাশ, আমি এখন যাই। তারপর পলাশের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে দেখি তাজমিরা মনমরা হয়ে বসে আছি। তাজমিরা, কি হয়ে তোমার? মনমরা হয়ে বসে আছো যে? তাজমিরা, তোমাকে খুঁজতেছি। জানো না রেজাল্ট বের হবে? রেজাল্ট বের করতে জানি না। তারপর ফোন থেকে রেজাল্ট বের করলাম, তাজমিরা ভালো পয়েন্ট পেয়েছে, 4.81। অনেক খুশি। নাচতে নাচতে আমাকে জড়িয়ে ধরল, আমি ওকে ছাড়িয়ে নিয়ে আমার রেজাল্ট বের করলাম। মাশাল্লাহ, অনেক ভালো রেজাল্ট আসছে, জিপিএ 5 পেয়েছি। আমার খুশি হওয়ার কথা, কিন্তু মনটা এক নিরাশি খারাপ হয়ে গেল। আজ যদি আব্বু আম্মু ও বন্ধুরা থাকতো, অনেক মজা করতাম সবাই মিলে। সব দোষ বন্যার, মিথ্যা অপরাধে অপরাধী করেছে আমায়। সমাজ থেকে ঘৃণিত করেছে। পিতা মাতা ছোট বোনের কাছে বানিয়েছে অবহেলার পাত্র।
এখন সবাই জানে নাইম ধর্ষক। কিন্তু আমাকে ধর্ষক বলার আগে একটু বুঝতো আমায়। আমার কোনো দোষ নেই, বন্যা আমাকে কোনো মিথ্যা বদনামে ফাঁসিয়েছে। কি ক্ষতি করেছি তার? শুধু তো ভালোই বেসেছিলাম তাকে। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু বের হয়ে গেল। হঠাৎ ফোনের রিংয়ে আমার ধ্যান ভাঙল। এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে, তাই ফোনটা ধরলাম না। এরকম হঠাৎই হয়। কিছুক্ষণ পর একই নাম্বার থেকে আবারও ফোন আসলো। এবার দেরি না করে ফোনটা ধরলাম। ফোনটা ধরতেই মেয়েলি কণ্ঠে। হ্যালো, আমি কে আপনি? নাইম, আমি বন্যা। কেমন আছো? আমি মিথ্যা ধর্ষক বানিয়ে সবার কাছে অবহেলার পাত্র বানিয়ে এখন বলছো কেমন আছো? নাইম, মানুষ একবারেই ভুল করে। আমারও ভুল হয়েছে। আমাকে ক্ষমা করো নাইম প্লিজ। কান্না কণ্ঠে। আমি যখন মিথ্যা অপবাদে অপরাধী করেছিলে তখন তোমার মনে কি একটুও প্রশ্ন জাগেনি তুমি কি ভুল কাজ করছো নাকি ভালো কাজ করেছো? আর এখন আসছো ক্ষমা চাইতে? বাহ বাহ। যখন জেলে 10 দিন রিমান্ডে ছিলাম প্রতিটা মুহূর্ত আমার কাছে যেন মনে হচ্ছিল 1 বছরেরও সমান। প্রতিটা লাঠির বাড়িতে যেন মনে হচ্ছিল আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিটা সময় চোখের অশ্রে ভিজিয়ে কাটিয়েছি। কি ক্ষতি করেছি তোমার? বলতে বলতে চোখ দিয়ে অঝরে বৃষ্টিপাত পড়তে শুরু করল। বন্যা, আমার জন্য না আসো, সমস্যা নেই, তোমার পরিবারের জন্য হলেও আসো। তোমার কি তোমার পরিবারের লোকদের দেখতে ইচ্ছা করে না? আমি আরে পরিবার বলতে আমার কিছুই নেই, যা ছিল তা আগেই মরে গেছে। যে পিতা প্লাস মাতা নিজের ছেলেকে অবিশ্বাস করে, কুকুরের মতো অবহেলা করেছে, এমনকি তোমার মতো দুশ্চরিত্রবান মেয়ের মিথ্যা কথায় বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিয়েছে, তাদের পিতা প্লাস মাতা বলতেও আমার ঘৃণা হয়। একজন মার্ডার কেসের আসামিও যদি হয় তবুও তাকে তার পরিবার দেখার জন্য জেলে আসে। আর আমাকে আমার পরিবার জেলের অন্ধকূপে ঠেলে দিয়েছে। যখন জেল থেকে বেরিয়ে বাড়িতে গিয়েছি তখন নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমার মতো দুশ্চরিত্র মেয়ের কথায়। আর নিজের ছেলের একটুও কথা শুনল না। কিভাবে তাদের পিতা প্লাস মাতা বলবো? বন্যা, আমাকে যৎপারো শাস্তি দাও, তবুও তুমি বাড়িতে আসো প্লিজ। নাইম কান্না করে। আমি কুকুরের লেজ কখনো সোজা হয় না। আর আমাকে কোনোদিন ফোন দিবে না। এই বলে ফোন কেটে দিয়ে আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে শুধু চোখের অশ্রুই ফেলছি। আজ যেন কিছুই বাধা মানছে না, চিল্লিয়ে বলতে ইচ্ছা করছে ভালোবাসি না কাউকে, ভালোবাসি না কাউকে, দেখতে ইচ্ছা করছে না। তবুও মাঝে মাঝে আম্মুর কানে ধরাটা ও মাঝে মাঝে ছোট ছেলেদের মতো আমাকে আদর করা গুলোকে খুব মিস করছি। আব্বুর পকেট থেকে টাকা মারা ও আব্বুর সাথে ক্রিকেট খেলার বাজি ধরাগুলো, আব্বুর রাগী মুখটাকে এখনো অনেক মিস করি। ছোট বোন নীলার হাজারো দুষ্টামি, বায়না ও ঝগড়া, মান অভিমান গুলোকে প্রচুর মিস করতেছি। আজ আমি সবার থেকে আলাদা, হয়তো আল্লাহ আমাকে কোনো আমার অজানা পাপের শাস্তি দিচ্ছে। অশ্রুময় চোখে হঠাৎ তাজমিরা এসে বলল। তাজমিরা, নাইম কাঁদছো কেন? কি হয়েছে? আমি তাড়াতাড়ি চোখ দুটো মুছে তাজমিরাকে বললাম। আমি কই না তো, কই কাঁদছি, আমি ঠিক আছি। তাজমিরা হেরিয়ে যাওয়ার চেষ্টা করবে না। কেন কাঁদছো বলো নাইম? আমি আসলে বাবা প্লাস মায়ের কথা মনে পড়তেছে। আজ যদি ওরা বেঁচে থাকতো, কতই না খুশি হতো। মিথ্যা বললাম। তাজমিরা, কেঁদো না নাইম, আমি তো আছি। চিরদিন কেউ বেঁচে থাকে না। একদিন না একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমি ঠিকই বলেছ। তাজমিরা, নাইম চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি। সাথে তোমার মনটাও ফ্রেশ হবে। আমি অনেক দিন কোথায় ঘুরতে যাওয়া হয় না। চলো যাওয়া যাক। তাজমিরা, মা খেতে ডেকেছে, চলো খেতে চলো। তুমি যাও, আমি গোসল সেরে যাচ্ছি। তাজমিরা, তাড়াতাড়ি আসবে, অপেক্ষায় রইলাম। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে দুজনে একটা রিকশা নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেলাম। নদীতে ছোট বড় অনেকে গোসল করছে, কেউ আবার সাঁতার পাড়ি দেওয়া খেলছে, সাথে হাঁসের ডোবা ডুবি, কি সুন্দর দৃশ্যময়। আমরা দুজনে একটা গাছের নিচে বসলাম, আমাদের পাশাপাশি অনেক প্রেমিক প্রেমিকা বসে গল্প করছে। আমরা কিন্তু প্রেমিক প্রেমিকা নই, দুজনে নীরব হয়ে গাছের নিচে বসে সুন্দর সময়টাকে উপভোগ করতেছি। হঠাৎ দুজনের মাঝে নীরবতা ভেঙ্গে তাজমিরা প্রশ্ন করল। তাজমিরা, নাইম, এরকম দৃশ্য কি কখনো উপভোগ করেছ? আমি না, এরকম ভাবে কখনো এই রকম দৃশ্য উপভোগ করেনি। বন্ধুদের সাথে একটু টুকটাক ঘুরেছি। তাজমিরা,
আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ? আমি হঠাৎ এই রকম প্রশ্ন। তাজমিরা শুধু একট অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ নয়ন। পর্ব 9। আমি হঠাৎ এই রকম প্রশ্ন। তাজমিরা শুধু একটু জানতে চেয়েছে তোমার কেমন মেয়ে পছন্দ। আমি ধরো পর্দাশীল, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নিজের চেয়ে আমাকে বেশি ভালোবাসে, সাথে একটু লজ্জাবতী হতে হবে। তোমার কেমন ছেলে পছন্দ? তাজমিরা 5 ওয়াক্ত নামাজ পড়বে অর্থাৎ একটু হুজুর টাইপের হতে হবে ও নীরব রাগী, একদম তোমার মতোই। আমিও। আবারও দুজনের মধ্যে নীরবতা। আমি আমার মতোই নির্বাক হয়ে সুন্দর দৃশ্যগুলো দেখছি, মনে হচ্ছে সারাটা জীবন এরকম ভাবেই কেটে দেই। হঠাৎ আমার ফোনে রিং হচ্ছে, একটু দূরে গিয়ে রিসিভ করতেই। আমি আসসালামু আলাইকুম। মামুনও ওয়ালাইকুমুস সালাম, কেমন আছিস রে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? মামুনও ভালো আছি। তবে তোর রেজাল্টের খবর কি? আমি কোনোমতে পাশ করেছি। তুই কত পয়েন্ট পেয়েছিস? মামুনও আমি 4.50 পেয়েছি। তুই কত পয়েন্ট পেয়েছিস একটু বলো না রে। আমি জিপিএ 5 পেয়েছি। মামুনও কি কস রে? তুই তো এই প্রথম কলেজটাতে রেকর্ড করে দিলি। আমি একজন ধর্ষক, আমি তো ধর্ষণ করে রেকর্ড করে দিয়েছি। মামুনও কেউ না জানলেও আমরা জানি তুই ধর্ষণ করিসনি, তোকে ফাঁসানো হয়েছিল। আচ্ছা বনাকি তোকে ফোন করেছিল? আমি হুম করেছিল। আর এখন আবার মিথ্যা ক্ষমা চেয়ে আবার আমার জীবনটা নষ্ট করতে এসেছে, হাহা। মামুনু বন্যা নিজের ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দে। ও এখন তোর জন্য অনেক কাঁদে রে। আমি দেখতে চাই না ওর ওই মিছে মায়া। বনাকি ফিরিয়ে দিতে পারবো আমার আগের সম্মানটা। মামুনু বন্যা তো না বুঝে ওই রকম মিথ্যা অপবাদ দিয়েছে, প্লিজ ওকে ক্ষমা করে দে। আমি জেলের রিমান্ডের কথা এখনো ভুলিনি। আমাকে যত না কষ্ট দিয়েছে তার চেয়ে 2 গুণ বেশি কষ্ট দিব ওকে। এই বলে ফোনটা কেটে দিয়ে পিছন ফিরতেই আমি বড়সড় একটা শোক খাই, কারণ তাজমিরা আমার পিছনে, ও কি সব জেনে গেছে এই ভেবে আমি চিন্তিত। আমি তাজমিরা বললাম। আমি তাজমিরা, তুমি এখানে? তাজমিরা কে তুমি? তোমার আসল পরিচয় কি? আমি আসলে তাজমিরা, তোমাদের কাছ থেকে আমি একটা কথা লুকিয়ে রাখছিলাম। তাজমিরা কি কথা? তারপর আমি আমার জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে সব তাজমিরাকে খুলে বললাম। বন্যা কিভাবে আমাকে মিথ্যা অপরাধে অপরাধী করে সবার কাছে অবহেলার পাত্র বানিয়েছে সবগুলোই দেখলাম। তাজমিরার চোখ দিয়ে পানি ঝরছে। তাজমিরা সরি নাইম, আমি অন্য কিছু ভাবছিলাম। আমি সবার অবহেলা আর মানুষের দেয়া কষ্টগুলো সহ্য করতে করতে অভ্যাস হয়েছে, তাই আমি কিছু মনে করিনি। অস্ত্র ভেজা কণ্ঠে তাজমিরা নাইম, তোমাকে একটা কথা বলবো। আমি কি বলবে বলো? তাজমিরা যা বলল তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি নির্বাক হয়ে মাথায় হাত দিয়ে তাজমিরার মুখের দিকে তাকিয়ে আছি। তাজমিরা কি বলছে এসব পাগলের মতো? তাজমিরা নাইম, আমি তোকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচব না, আই লাভ ইউ নাইম। আমি তাজমিরা, তুমি এসব পাগলের মতো কি বলছো? আমি তোমাকে ভালোবাসি না, তাছাড়া আমি বিবাহিত। তাজমিরা আমি কিছু শুনতে বা বুঝতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না পেলে এই জীবন আর রাখব না। কান্না করে। এই কথা বলে তাজমিরা দৌড়ে একটা রিকশা নিয়ে বাসায় চলে গেল। আমি নির্বাক হয়ে তাজমিরার যাওয়ার দিকে চেয়ে থাকলাম আর 2 হাত মাথায় দিয়ে আকাশের দিকে তাকিয়ে খোদার কাছে বললাম, হে আল্লাহ, এই কোন পরীক্ষায় আমায় ফেললে? আমি কি অপরাধ করেছি যে আমাকে দিনের পর দিন এই রকম কষ্ট আর অবহেলা ফেলছো? অস্ত্র ভেজা কণ্ঠে, আর এখানে থাকবো না, আবারও চলে যাব অজানা গন্তব্যে। তারপর রাস্তায় দাঁড়িয়ে রিকশা খুঁজছি, আগে বাসায় যাব, তারপর সব জিনিসপত্র নিয়ে চলে যাব এক অজানা গন্তব্য। কিন্তু রিকশা পাচ্ছি না, তাই রাস্তা দিয়ে হাঁটছি আর আমার জীবনের ফেলে আসা কথাগুলো একটু ভাবছি। হঠাৎ দেখলাম একটা ট্রাক আমার খুব কাছি আসছে, আর অপর দিকে কে যেন নাইম সরে দাঁড়াও বলে চিৎকার করছে। তারপর থেকে আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা সুন্দর গোছানো রুমে শুয়ে আছি, সারা শরীরে ব্যথা, কিছুতেই নড়াচড়া করতে পারছি না। একটু চিৎকার দিয়ে ডাক দিলাম, আমি, কেউ আছো? এখানে কেউ আছো? তখনই একটা মেয়ে আমার কাছে আসলো, বয়স প্রায় 15 এর কাছাকাছি হবে। মেয়েটা বলল, আরে ভাইয়া, অবশেষে আপনার জ্ঞান ফিরল,
যাই হোক দাঁড়ান ভাইয়াকে ফোন করে বলতেছি। আমি তো কিছুই বুঝতেছি না এই মেয়ে কাকে ফোন করছে। তারপর মেয়েটা ফোন করে কাকে কি যেন ফোন করলো। ভাইয়া এখন কেমন লাগছে আপনার? আমি আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে। অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ এবং নয়ন। পর্ব 10। ভাইয়া এখন কেমন লাগছে আপনার? আমি আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে। তারপর মেয়েটা রুম থেকে বেরিয়ে কোথায় যেন গেল। আমার মাথায় কিছুই ঢুকছে না। মাথা প্রচণ্ড ব্যথা করছে। কিছুক্ষণ পর দেখলাম আমার বন্ধু পলাশ আসছে এই রুমে। পলাশ এসেই বলতে শুরু করলো। পলাশ কিরে নাইম এখন তোর কেমন লাগছে? আমি আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো লাগছে। আচ্ছা আমি এখানে কি করে এলাম? পলাশ আরে সেদিন দেখলাম তুই রাস্তার মধ্যে দিয়ে হাঁটছিলি তোকে অনেক ডেকেছি তুই শুনিসনি। হঠাৎ দেখলাম একটা ট্রাক আসছে তোকে আরো বেশি করে ডাকলাম সাবধান করার জন্য কিন্তু তুই তো মনে হয় কিছুই শুনিসনি। দেখতে দেখতে তুই ট্রাকটার সামনে যাস আর অ্যাক্সিডেন্ট হয় তোর, ভাঙ্গিস ট্রাকটা তোর উপরে দিয়ে যায়নি। আর তুই তো 2 দিন অজ্ঞান ছিলি। এবার আমি পুরোপুরি বুঝতে পারলাম। সেদিন আমাকে সরে দাঁড়ার জন্য পলাশেই চিৎকার করেছিল, এদিকে আমি আমার পকেটে হাত দিতেই চমকে উঠলাম আমার ফোন পকেটে নেই, তখনই সেখানকার মেয়েটি খাবারের প্লেট নিয়ে আসলো আর বলতে শুরু করলো। কি খোঁজেন ভাইয়া? আমি আসলে আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। আপনার ফোনটা আমার কাছে আছে। আগে এই খাবারগুলো খেয়ে নিন আর হ্যাঁ আপনার হাতে তো ব্যান্ডেজ আমি খেয়ে দিচ্ছি। পলাশ নাইম আসলে ও আমার ছোট বোন পুষ্প। আমিও। তারপর পুষ্প আমার কাছে খাবার নিয়ে এসে খাবার খাইয়ে দিচ্ছে। তখনই মনে পড়ল আমার ছোট বোন নীলার কথা। ও আমাকে মাঝে মাঝে খাবার খাইয়ে দিত প্রতিদিন সকালে ওর দুষ্টামিতে আমার ঘুম ভাঙ্গে। কথাগুলো মনে পড়তেই আমার অজান্তেই চোখ থেকে দুফোঁটা পানি বের হয়ে গেল। পুষ্প ভাইয়া আপনি কাঁদছেন কেন? আমি তোমার মতো আমার একটা ছোট বোন আছে। সে আমাকে অনেক ভালোবাসতো কিন্তু এখন আমাকে কেউ ভালোবাসে না সবাই অবহেলা করে। তখনই পলাশ বলতে শুরু করল। পলাশ আচ্ছা নাইম তুই আমাকে সব কথাগুলো খুলে বলতো কি হয়েছে। তারপর আমি আমার জীবনের ফেলে আসা কষ্ট সবার অবহেলা সহ সবকিছুই পলাশকে খুলে বললাম সাথে তাজমিরার কথাগুলোও। লক্ষ্য করে দেখলাম পলাশ আর তার বোনের চোখ থেকে পানি পড়ছে কিন্তু আমার চোখ থেকে আর পানি পড়ছে না হয়তো চোখের সব পানি শুকিয়ে গেছে। পলাশ নাইম তোর জীবনে এতগুলো ঘটনা ঘটে গেছে। ঢাকায় আসছিস এত দিন হলো সেটা আমাকে জানাসনি কেন? আমি অতটা স্মরণ ছিল না। আর আমি তো জানি না তুই আবার ঢাকায় থাকিস। আচ্ছা আঙ্কেল আন্টি কই থাকে? পলাশ মা বাবা এখানেই থাকে। কয়েক দিনের জন্য খালামনির বাসায় গিয়াছে। আচ্ছা তুই কি কম্পিউটারে সিন আনসিন বিষয়ে জানিস? তুই তো জানিস আমি ক্লাস 9-এ থাকা অবস্থায় 6 মাসের কম্পিউটার ট্রেনিংয়ে ছিলাম। আসলে আমি কম্পিউটারের ট্রেনিং দিয়েছিলাম আগে, তারপর থেকে টুকটাক চালাতে থাকি তবে এইটা জেনে তুই কি করবি? পলাশ আমাদের কোম্পানিতে 5 জন সিন আনসিনের লোক লাগবে। তাতে আমরা বিদেশ থেকে কিছু ইনকাম করতে পারবো। তুই এই কাজ করবি কি? আমি করব ভাই, তোকে যে কি করে ধন্যবাদ দেই। পলাশ বন্ধুত্বকে ধন্যবাদ দিয়ে ছোট করিস না এটা আমার কর্তব্য। আচ্ছা তোর এইচএসসি এর রেজাল্ট কি আসছে? জিপিএ 5 আসছে তোর কত আসছে? পলাশ 4.90 আসছে। আর তুই তো কলেজের সুনাম করেছিস রে। শুনেছি মেহেরপুর কলেজে এই জাপ্ত এইচএসসি এক্সামে কেউই জিপিএ 5 পায়নি। আমি ওসব বাদ দে। এই রকম ভাবে কেটে গেল 6টা দিন আমি এখন এই বাড়ির প্রতিটা লোকের প্রিয় হয়ে গেছি আর আমি এখন পুরাই সুস্থ আজকে থেকে নাকি আমাকে অফিস করতে হবে তাই সকালে উঠে নাস্তা করে পলাশ ও আমি ওর গাড়িতে করে অফিসে গেলাম। পলাশ সবার সাথে আমিকে পরিচয় করিয়ে দিল। তারপর পলাশ আমাকে আমার কাজ বুঝে দিল আমার আগে থেকে কম্পিউটার চালার অভ্যাস তাই আমার বুঝে নিতে কোনো সমস্যা হচ্ছে না। দুপুরে লাঞ্চ করতে সবাই হোটেলে গিয়ে লাঞ্চ করে হোটেল থেকে বের হয়ে আসতে একটি মেয়ের উপর নজর পড়ল তাকে চিনা চিনা লাগছে আরে এত জবা আমার ক্লাস ফ্রেন্ড ও এখানে কি করছে তাই ওর কাছে গিয়ে আমি জবা তুমি এখানে কি করছো? জবা আমি এই কোম্পানিতে জব করি পলাশের কোম্পানিকে দেখিয়ে দিয়ে তুমি এখানে কি করছো আগে তো দেখিনি। আজ থেকে আমি এই কোম্পানিতে জয়েন করেছি ন্যান্সিনা কাজের জন্য। জবা হো।
আমি এখানে প্রায় 6 মাস ধরে কাজ করছি। আমিও। চলো কাজে চলো, সময় হয়ে গেছে। তারপর আমি আমার কাজে গিয়ে কাজ করতে শুরু করলাম। তারপর বিকাল 5টায় অফিস ছুটি হলো। আমি আর পলাশ ওর গাড়ি করে ওর বাড়ি যাচ্ছি। আমি পলাশকে বললাম, আমি পলাশ একটু বাজারে ঢুকবো। পলাশ ওকে চল। বাজারে ঢুকে আমি একটা নতুন সিম ও একটা নতুন ঘড়ি কিনলাম। তারপর বাসায় গিয়ে তাজমিরা আর বন্ধুদের নাম্বারগুলো খাতায় নোট করে আমার আগের সিমটা ভেঙে ফেলে নতুন সিমটা অন করলাম, কারণ আমি আমার আগের ওই কালো অতীতটা ভুলে যেতে চাই। তবুও তাজমিরার কথা মনে পড়ছে, ওকে একটু বুঝাতে হবে যে আমার পক্ষ ওকে বিয়ে করা সম্ভব নয়। তাই ওকে ফোন করলাম। রিং হচ্ছে। আমি, হ্যালো তাজমিরা। তাজমিরা, হ্যাঁ নাইম। তুমি কোথায় আছো, কেমন আছো? জানো তোমাকে অনেক ফোন করেছি, তোমার ফোন বন্ধ দেখি তখন তোমায় অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাই নাই। তুমি ফিরে এসো নাইম, কথা দিচ্ছি তোমাকে আর কখনো ভালোবাসার কথা বলবো না। কান্না করে। অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ নয়ন। পর্ব 11। তুমি ফিরে এসো নাইম, কথা দিচ্ছি তোমাকে আর কখনো ভালোবাসার কথা বলবো না। কান্না করে। আমি তাজমিরা, আমি এখন তোমাদের ওখান থেকে অনেক দূরে চলে এসেছি। আমাকে খুঁজে আর লাভ নেই। আর হ্যাঁ, আমি এখন অনেক ভালো ও সুখে আছি। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও, না হলে আমি বুঝবো তুমি কখনো আমায় ভালোবাসোনি। এই কথা বলে তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম। কারণ তাজমিরা কান্নায় ভেঙে পড়বে। আসলে তাজমিরা মেয়েটা অনেক ভালো ও সুন্দর, আমি ওর এবং ওদের পরিবারের কাছে এখনো ঋণী, ওরা আমাকে অনেক কয়েকবার সাহায্য করেছিল। অন্যদিকে বন্যা সবার কাছে নিজের অপরাধ স্বীকার করার পর আমার পিতা মাতা সহ বন্যার পিতা মাতাও বন্যাকে কটুক কথা শোনাই। আমার পিতা মাতা বন্যাকে আমাদের বাড়ি থেকে বেরো করে দিয়েছিল, কিন্তু মামুন ও আমার আরও বন্ধুরা আমার পিতা মাতাকে বুঝিয়ে বন্যাকে আমাদের বাসায় আশ্রয় দিয়েছে। তারপর থেকে বন্যা ও মামুনদের সাথে আমার পিতা মাতাও সহ আমাকে অনেক ফোন দিয়েছিল, কিন্তু ফোনটা বন্ধ দেখে ওরা। কারণ আমার ওই সিমটা তো আমি ভেঙে ফেলেছি। ওরা আমার ফেসবুক আইডিতে ও SMS করেছিল, কিন্তু আমাকে ওরা লাইনে পায়নি, কারণ আমি এখন ওই আইডিটা চালাই না। নতুন আইডি খুলেছি, গল্পটা তোমার জন্য। সেদিন থেকে বন্যা ও আমার পিতা সহ সবাই কান্নায় ভেঙে পড়ে, কারণ তারা একজন নিরপরাধ লোককে অনেক শাস্তি দিয়েছে, তাকে অনেক অবহেলা করেছে, কিন্তু কি আর করার, তাদের এভাবেই দিনগুলো কেটে যেতে লাগলো। অন্যদিকে দুঃখে কষ্টে আমার প্রায় 2 বছর চলে গেলে এখন আমার নিজের বাড়ি আছে, গাড়ি আছে আর টাকাও আছে, সাথে পলাশের একটা কোম্পানিও আমার। একদিন আমি আমার ডেস্কে বসে কাজ করছি, হঠাৎ পলাশ আমার ডেস্কে আসলো আর বলতে থাকলো, পলাশ নাইম, আমাদের কোম্পানির জন্য একটা অফার আছে, ওখানে 1 কোটি টাকার মিশন। আমি 1 কোটি, তবে তো যেতেই হবে, এই অফারটা যে করেই হোক আমাদের নিতেই হবে। তবে কোন জায়গায় যেয়ে কাজটা করতে হবে? পলাশ রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলা উপজেলা খালিশা চাপানি গ্রামে। এই কথা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম, কারণ ওই গ্রামটায় আমার শৈশব কাল কেটেছে, ওইখানে আছে আমার স্মৃতি ও স্বপ্ন। ওইখানে আছে আমার পিতা প্লাস মাতা সহ আত্মার আত্মীয়রা, আছে আমার প্রাণের বন্ধুরা, আছে সেই বটের গাছ যেখানে আমরা বন্ধুরা মিলে আড্ডা দেই। যখন আমার মন খারাপ থাকতো তখন আমি ওই বটের গাছে গিয়ে বটের গাছে হেলান দিয়ে বটের গাছের সাথে আমার কষ্টের কথাগুলো শেয়ার করতাম। তখনই আমার ভাবনার ব্যাঘাত ঘটিয়ে পলাশ জিজ্ঞাস করল, পলাশ, কিরে এই রকম হয়ে গেলি কেন? তবে কি তুই যাবি না? কি আর করার, কোম্পানি উন্নত করার জন্য তো ওখানে যেতেই হবে। তাই পলাশকে বললাম, আমি না যাব মানে? আমি তো অবশ্যই যাব, 1 কোটি টাকার মিশন বলে কথা। পলাশ, কালকেই রেডি থাকিস, কালকেই যাব। আমি, ওকে। তারপর অফিস থেকে বাসায় গিয়ে খাওয়া করে ছাদে উঠে একটা সিগারেট নিয়ে টান দিচ্ছি আর ভাবছি কালকেও যাব আমার প্রাণের ওই গ্রাম, ভাবতেই যেন অনেক খুশি খুশি লাগছে। কিন্তু যখনই বন্যার দেওয়া ওই মিথ্যা অপরাধের কথা মনে পড়ল তখনই আমার মনটা খারাপ হয়ে গেল। বন্যার একটা মিথ্যা কথার জন্য আজ আমি আমার পিতা মাতার থেকে প্রায় 4 বছর দূরে আছি। ভাবতেই আমার চোখ দিয়ে পানি পড়ছে। এই 4টা বছর যে আমি কেমন করে কাটিয়েছি সেটা একমাত্র উপরওয়ালাই জানে। তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। ফজরের আজানে ঘুম ভাঙল, নামাজ পড়ে একটা গল্পের বই নিয়ে পড়ছি, হঠাৎ পলাশ ফোন করে বলল সকাল 7টায় হেলিকপ্টার, কারণ আমরা গাড়ি করে যাব না।
আর আমি এখন পলাশের বাড়িতে থাকি না, আমার নিজের বাসা আছে, এখানেই থাকি। বুয়া এসে রান্না করে দেয়, প্রতিদিনের মতো বুয়া এসে রান্না করলো। আমি খাবার খেয়ে বুয়াকে বললাম আমি 1 মাসের জন্যে বাইরে যাচ্ছি, আপনি ঘরবাড়ি দেখে রাখবেন, সাথে বুয়াকে 15,000 টাকাও দিলাম। যাই হোক, 7টার মধ্যে হেলিকপ্টারের এয়ারপোর্টে পৌঁছালাম আমরা দুজনে। হেলিকপ্টার ছাড়ল প্রায় 5 ঘন্টা পর আমরা তিস্তা ব্যারেজে পৌঁছালাম। আসলে তিস্তা ব্যারেজে হেলিকপ্টার ল্যান্ড করে, ওখান থেকে খালিশা চাপানি গ্রাম 20 টাকার ভাড়া। আমরা একটা সিএনজি করে ওই চিরচেনা শহরে গেলাম। গিয়ে দেখলাম গ্রামটা একদমই বদলে গেছে, চারপাশে বড় বড় দালান কোঠা হয়েছে। সাথে ভাঙ্গা রাস্তাগুলোও ভালো করেছে, আশেপাশের ভাঙ্গা দোকানগুলোও অনেক ভালো করেছে। অফিস থেকে আমাদের থাকার খাওয়ার সব ব্যবস্থাও আছে, তাই আমরা আমাদের থাকার বাসায় গেলাম। গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। পলাশ এসে বলল, পলাশ নাইম চল গ্রামটা একটু ঘুরতে যাব, প্রায় 4 বছর থেকে গ্রামটাতে আসা হয়নি রে। পলাশের বাসাও এই গ্রামে ছিল। আমি হুম ভাই চল। দাঁড়া মামুনও আরো বন্ধুদের ফোন দিয়ে ওদের আমার আড্ডায় আসতে বলি, অর্থাৎ বটের গাছে। তারপর মামুনের নাম্বার বের করলাম, আসলে আগের সিমটা ভেঙে ফেলার আগে ওদের নাম্বার নোট করে রেখেছিলাম। বের করে ফোন দিলাম, রিং হচ্ছে। ফোনটা রিসিভ করতেই মামুনও, হ্যালো, কে বলছেন? আমি, তুই মামুন ভাই না? মামুন জি আমি মামুন, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি মামুন ভাই, আমি নাইম, তোর ছোট বেলার বন্ধু। মামুনও, কে তুই? নাইম ভাই, তুই কই এখন, কেমন আছিস, কি করছিস রে? আমি ওগুলো পরে বলছি, তুই রহিমদের দিয়ে আমাদের আড্ডাখানায় আয়। মামুনও, ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে সবাইকে নিয়ে আড্ডায় আসছি। অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ নয়ন। পর্ব 12। মামুনও, ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে সবাইকে নিয়ে আড্ডায় আসছি। তারপর আমি ও পলাশ দুইজনেই 2টা বাইক নিয়ে আড্ডাখানার দিকে রওনা দিলাম। মাঝ রাস্তায় একটা চায়ের দোকান দেখলাম, পলাশ বলল চল একটু চা খেয়ে নেই। আমরা চায়ের দোকানে গিয়ে দুজনেই চা খেতে থাকলাম। হঠাৎ পিছন থেকে কে যেন বলল, আরে নাইম যে, কেমন আছো? পিছন ফিরতেই দেখি এ লতিফ ভাই, যিনি বন্যার পক্ষ কথা বলে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। তাকে আমি অনেকবার বলেছি, লতিফ ভাই আমি বন্যাকে খারাপ কিছু করিনি, শুধু ভালোবাসি, কথাটা বলার জন্য ওকে ওই গোপন রুমটাতে নিয়ে গিয়েছিলাম। আমিও জবাব দিলাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? লতিফ ভাই, ভালোই আছি। নাইম, এতদিন কই ছিলে? আমি মিথ্যা অপরাধে অপরাধী করে আমায় সমাজ থেকে বের করে দিয়ে এখন বলছেন কই ছিলাম, আজব মানুষ তো আপনি, হাহা। লতিফ ভাই, আমার ভুল হয়ে গিয়েছিল সেদিন। আসলে বন্যাকে সেদিন ওই ভাবে দেখে আমার ওর কথা বিশ্বাস হয়েছিল। আমি জানতামও না যে ওর ওই ভালো মুখের আড়ালে ওই রকম নোংরামি বুদ্ধি থাকবে। আমি ওকে, ভাই ভালো থাকবেন। এই বলে পলাশ আর আমি বাইক নিয়ে চলে আসলাম আমার সেই বটের গাছের আড্ডাখানা। এসেই দেখি মামুন ও রহিমরা সবাই এসে গেছে। আমাকে দেখে ওরা দৌড়ে এসে জড়িয়ে ধরল। ওরা বলল, সবাই কিরে, কেমন আছিস? আমি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? সবাই, আমরাও ভালো আছি। আচ্ছা পলাশ, আর তুই কি একসাথে এতদিন ছিলি? আমি হুম, একসাথেই ছিলাম। সবাই ওখানে কি রিকশায় চালাইছস নাকি অন্য কিছু করছস? তখনই পলাশ ওদের আমার জীবনের 4টি বছরের সমস্ত ঘটনা বলল। যেমন আমি প্রথমে সেনএনসিনা কাজ থেকে শুরু করেছি, কাজ করতে করতে আজ আমি একটা কোম্পানির মালিক হয়ে গেছি, আর আমরা এখানে একটা কোম্পানির কাজে আসছি, সেগুলো ও বলেছে। তখনই সবাই বলতে শুরু করল, সবাই আমাদের নাইম ভাই এত কিছু করে ফেলেছে, বাহ বাহ, তাহলে তো আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। আমি, হবে রে, সবই হবে। তখনই মামুন ভাই বলল, মামুনও, নাইম আঙ্কেল, আন্টি নীলা আর বন্যা, ওরা সবাই তোর জন্য এখনো কান্না করে রে। ওরা কি জানে তুই এখানে এসেছিস? আমি, না, এখনো ওরা জানে না। মামুনও, চল বাড়িতে যাবি, আঙ্কেল আন্টির সাথে কথা বলবি। আমি, না রে, সেটা আর কখনোই সম্ভব নয়। তারপর মামুন, পলাশ ও বাকি বন্ধুদের জোড়াজুড়িতে রাজি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। সবাই মিলে আরো কিছুক্ষণ গল্প করলাম, গল্প করে সবাই সবার বাড়িতে গেল। মামুন ভাই, নাজমুল আর পলাশ আমরা আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম। 4 বছর পর বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলল। আম্মু আমাকে দেখেই কান্না কণ্ঠে আমাকে জড়িয়ে ধরে বলতে শুরু করল,
আম্মু কেমন আছিস বাবা? তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি, আমাকে ক্ষমা করে দে বাবা। আমি সন্তানের কাছে পিতা মাতার ক্ষমা চাইতে হয় না আম্মু, আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে। আম্মু চল বাবা ভিতরে চল। তারপর ভিতরে গিয়ে দেখলাম বন্যা ঘর ঝাড়ু দিচ্ছে। বন্যা একেবারেই শুকিয়ে গেছে দেখে মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে বলতে থাকলো, বন্যা কেমন আছো নাইম? আমি যেমন মিথ্যা অপবাদ দিয়ে রেখেছিলে তুমি। বন্যা আমাকে ক্ষমা করে দাও নাইম। আমি ভুল করেছি। আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তোমার জন্য আমি জেল খেটেছি, 10 দিনের রিমান্ডেও ছিলাম। শুধু তোমার জন্যই আমি 4টা বছর আমার পরিবার থেকে আলাদা হয়েছি। এই কথা বলে পলাশ আর আমি আমার রুমে আসলাম আর মামুরা চলে গিয়েছে। এসে দেখি ঘরটা সুন্দর করে সাজানো। দেখলাম মেয়েদের কাপড়। তাহলে বুঝলাম এই ঘরে বন্যা থাকে। তখনই পলাশ বলল, পলাশ তুই বাড়িতে থাক, আমি গেলাম। আমিও যাব, এখানে থাকবো না। পলাশ নারে তুই এইখানে থাক। তুই চলে আসলে তোর মা কষ্ট পাবে। আমি ওকে। তুই যা। কি আর করার, এইখানেই থাকতে হবে। পলাশ চলে গেল, আমি আমার রুমেই শুয়ে আছি। কিছুক্ষণ পর আমার রুমে আম্মু আসলো এবং বলতে শুরু করল, অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ এবং নয়ন। পর্ব 13। কি আর করার, এইখানেই থাকতে হবে। পলাশ চলে গেল, আমি আমার রুমেই শুয়ে আছি। কিছুক্ষণ পর আমার রুমে আম্মু আসলো এবং বলতে শুরু করল, আম্মু নাইম বন্যাকে তুই ক্ষমা করে দে বাবা। যখন থেকে ও বুঝতে পেরেছে যে ও অন্যায় কাজ করেছে, তখন থেকে তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য অনেক কেঁদেছে। আমি ওগুলো নেকা কান্না আমি অনেক শুনেছি। এই বলে একটু বাইরে গেলাম। মামুনকে ডাক দিলাম। মামুনের বাসা আমাদের বাসার থেকে একটু ফারক। তারপর দুজনে হাঁটতে হাঁটতে একটা দোকানে গেলাম, গিয়ে আমি এক প্যাকেট ব্যঞ্জন সিগারেট নিলাম। তখনই মামুন জিজ্ঞাস করল, মামুনও নাইম তুই সিগারেট নিলি কেন? আমি, আরে সিগারেট মানুষ কেন নেয় তুই জানিস না? আমি সিগারেট খাবো তাই নিয়েছি। মামুনও, তাহলে তুই সিগারেট খাস? আমি, হুম ভাই। তারপর রাত 8টায় বাসায় গেলাম, গিয়ে দেখি আব্বু ও নীলা বসে গল্প করছে। আমাকে দেখে আব্বু বলল, আমাকে দেখে নীলা এসে আমায় জড়িয়ে ধরে বলল, নীলা ভাইয়া কেমন আছিস? আমি, আলহামদুলিল্লাহ ভালো। তুই এতক্ষণ কই কই ছিলি? নীলা, প্রাইভেট পড়তে গিয়েছিলাম। চল একসাথে খাওয়া দাওয়া করব। তারপর আমি, আব্বু, নীলা খাবার টেবিলে বসে আছি, বন্যা ও আম্মু খাবার বাড়ছে। বন্যা আমার প্লেটে খাবার দিল, খাবার মুখে নিয়ে আমি বললাম, আমি ওয়াক থু, থু, থু। আম্মু, এগুলো খাবার কে রান্না করেছে? আম্মু, বন্যা রান্না করেছে। কেন খাবারগুলো খারাপ হয়েছে? আমি, খুব বিশ্রী খাবার। খাবারে একটুও স্বাদ নেই। কেন যে এসব কাজের লোকদের বাসায় রাখে? দেখলাম বন্যার চোখে পানি টলমল করছে। তাতে আমার কি, ও তো আমাকে অনেক কাঁদিয়েছে। তাই ওকে ও কষ্ট পেতে হবে। তখনই আম্মু খাবারগুলো একটু মুখে দিয়ে আমাকে বলতে শুরু করল, আম্মু নাইম বন্যা আমাদের বাড়ির বউ। ওকে নিয়ে আর কোনো খারাপ কথা বলবি না। জানিস তোর জন্য ও কত কেঁদেছে। আমি তো ওর মিথ্যা অপরাধের জন্য জেলে গিয়েছিলাম 4 বছর, কত কষ্টে ছিলাম, তার শাস্তি ওকে পেতেই হবে। এই বলে আমি আমার রুমে গেলাম, গিয়ে বিছায় গা এলিয়ে দিলাম। তখনই বন্যা আসলো, এসে বিছায় উঠবে তখনই একটা লাথি মেরে ওকে বিছানা থেকে ফেলে দিলাম। আমি, তোর সাহস হয় কি করে আমার বিছানায় ওঠার? বন্যা, তাহলে আমি থাকবো কোথায়? আমি, যা তুই যা, জাহান্নামের চৌরাস্তায় গিয়ে মর। বন্যা, আমি এখানেই থাকবো, এই বিছানায় তোমার সাথে। আমার মেজাজটা পুরাই গরম হয়ে গেল। তখনই বন্যার 2 গালে দিলাম কয়েকটা থাপ্পড়, বসে ঠাস ঠাস ঠাস। তারপর তার চুলের মুঠি ধরে একটা বালিশ দিয়ে বললাম, আমি, যা সোফায় গিয়ে ঘুমা। আর খবরদার বিছানার আশেপাশে যেন তোকে না দেখি। অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ এবং নয়ন। পর্ব 14। আমি, যা সোফায় গিয়ে ঘুমা। আর খবরদার বিছানার আশেপাশে যেন তোকে না দেখে। তারপর বন্যা কান্না করতে করতে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এখন আমাকে খুব খারাপ লাগছে, কারণ বন্যাকে যে আমি ভালোবাসি, কিন্তু যখনই ওর মিথ্যা অপরাধের কথা মনে পড়ে তখন আমার প্রতিশোধের জন্য গা জ্বলে। তারপর বন্যার প্রতি নজর না দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি বন্যা আমার পায়ের কাছে মাথা হেলান দিয়ে শুয়ে আছে।
দিল তো সকাল সকাল মেজাজটা খারাপ করে। দিলাম একটা লাথি, সাথে সাথে সিমেটে পড়ে গেল, সাথে মাথা থেকে একটু রক্ত বাহির হচ্ছে। আমি তোর সাহস কি করে হয় আমার বিছানায় হেলান দিয়ে ঘুমার? বন্যা না মানে এ কান্না ভরা চোখে। আমি তোর আলতু ফালতু কথা তোর ভিতরে থাক, বলতে হবে না। এই বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে একটু বিছানায় বসতেই পলাশ ফোন করল। পলাশ, কিরে এখন কি করিস? আমি এই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। পলাশ, ও সকাল 9টায় নদীর পাড়ে আসিস, ওখানে আমাদের কয়জন রাস্তা মাপা আমিনও থাকবে। আসলে নদীর পাড়ে রেলপথ তৈরি হবে, আমাদের মাপ যোগ করতে হবে। আমি ওকে ফোনটা কেটে দিয়ে আমি একটু ফেসবুক ঘাটাঘাটি করছি, অনেক দিন ধরে পিক আপলোড দেই না, তাই আজকে একটা পিক আপলোড দিলাম। তারপর ফেসবুক থেকে বেরিয়ে এসে শুয়ে পড়লাম। তখনই বন্যা চায়ের কাপ হাতে নিয়ে এসে আমাকে বলল, বন্যা হেই নিন চা। আমি একটু মুখে দিয়ে বললাম, আমিও আক থু থু থু। এই বলে বন্যার গায়ে চাগুলো ঢেলে দিলাম। চা গরম থাকায় তখনই বন্যা বলতে লাগলো, বন্যা হো মাগো গা পুড়ে গেল ও হহ। আমি এগুলো চা না শরবত। থু থু। দেখলাম বন্যার চোখ থেকে অশ্রু বের হচ্ছে। তাতে আমার কি, বন্যার দিকে নজর না দিয়ে পোশাক চেঞ্জ করে রুম থেকে বের হতেই, নীলাহ ভাইয়া কই যাস? আমি আজ রাস্তা মাপবে, তাই রাস্তার ফুল ডিটেলস আমাদের কোম্পানির লাগবে। তাড়াতাড়ি যেতে হবে, আম্মুকে বলে দিস। এই বলে বাইটা নিয়ে বাসা থেকে বের হয়ে আমার গন্তব্য পাড়ি দিতে থাকলাম। সামনে একটা দোকান দেখতে পেলাম, সেখানে গিয়ে কিছু রুটি খেয়ে এক প্যাকেট সিগারেট নিয়ে আবারও গন্তব্য পাড়ি দিতে থাকলাম। প্রায় 15 মিনিটের মধ্যে পলাশের কাছে পৌঁছালাম। আমি, পলাশ, কিরে কি করিস? পলাশ, আরে এই তো নাস্তা করলাম। তোর কি খবর? সারা রাত তো মনে হয় ভাবির সাথে রোমান্স করে কাটিয়েছিস, হাহা। আমি, ধুর, তোর রোমান্সের গোষ্ঠী কিলাই। চল কাজগুলো দেখি কোনো ভুল করছে কিনা। তারপর আমরা সবাইকে সবার কাজগুলো বুঝিয়ে দিয়ে মাপগুলো নোট করলাম। দুপুরে খাবার খেয়ে আরও কিছুক্ষণ সবার কাজগুলো দেখলাম কোনো ভুল হচ্ছে কিনা। বিকালে পলাশের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে দেখি বন্যার আব্বু আম্মু এসেছে। আমি, আসসালামু আলাইকুম। বন্যার আব্বু ও আম্মু, ওয়ালাইকুমুস সালাম। কেমন আছো নাইম? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বন্যার আব্বু ও আম্মু, ভালো আছি। নাইম, আমরা না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অবহেলা করেছি। আমাদের ক্ষমা দাও বাবা। কান্না করে। আমি, এ কি করছেন আপনারা? আপনারা আমার পিতা মাতার মতো। সন্তানের কাছে পিতামাতার ক্ষমা চাইতে হয় না। ফ্রেশ হয়ে আসি, আপনারা বসে গল্প করেন। এই বলে রুমে গিয়ে দেখি বন্যা ভিজা চুল আচার দিচ্ছে। বাহ, বন্যাকে অপরূপ সুন্দর লাগছে। মনটা চাচ্ছে ওর কাছে গিয়ে জড়িয়ে ধরে। আর কিছু কমু না, আমি ওকে কিছু না বলে ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। তখনই বন্যা বলে উঠল, বন্যা, খাবার খাইছো? আমি, সেটা তোমাকে বলতে হবে না। বন্যা, নাইম, আমাকে ক্ষমা করা কি যায় না? আমি, না যায় না। আর কানের কাছে প্যাচাল পারবে না। এই বলে অন্যদিকে ঘুরে ঘুমাতে চেষ্টা করছি। হঠাৎ কেউ ফোন করল। রিসিভ করতেই, মামুনু, কি করিস রে? আমি, এই তো ঘুমাতে চেষ্টা করছি। মামুনু, চল আজকে একটু রংপুর মেডিকেলে যাই। ওখানে দাদু ভর্তি আছে অনেক দিন ধরে। আমি, ওহ, তাহলে তো দাদুকে দেখতে যেতে হবে। তারপর ঘুমানো বাদ দিয়ে বাইকটা বের করে মামুন আর আমি রংপুর মেডিকেলের উদ্দেশ্য পাড়ি দিলাম। প্রায় 1 ঘন্টা পর রংপুর মেডিকেলে পৌঁছালাম। মামুন আর আমি ওর দাদুকে দেখে তার সাথে কিছু কথা বলে যেই ওই কেবিন থেকে বের হতে যাব, অমনি একটা মেয়ে দৌড়াচ্ছে, তার পিছনে কয়েকজন লোক তাকে ধরার চেষ্টা করছে। আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরতেই অবাক। অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ এবং নয়ন। পর্ব 15। আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরতেই অবাক হয়ে গেলাম, কারণ এই মেয়ে অন্য কেউ নয়, এই মেয়ে হলো তাজমিরা। আমি বলে উঠলাম, আমি তাজমিরা, তুমি এখানে কি করছো? দেখলাম তাজমিরা পাগলের মতো করছে আর বলছে, তাজমিরা, নাইম কই, আমি ওর কাছে যাব। নাইম, নাইম, নাইম। তখনই পিছনের লোকগুলো এসে হাজির। ওখানকার একটা মহিলাকে চিনা চিনা লাগছে, তাই আমি মহিলাকে বললাম, আমি, আন্টি, আপনাকে কেমন যেন চিনা চিনা লাগছে। মহিলা, হারে বাবা, তুমি নাইম না? আমি, হুম, আমিই নাইম। আপনি কে? মহিলা, আমি তাজমিরার আম্মু।
আমিও এবার চিনতে পারলাম। তাজমিরার কি এমন হয়েছে যে এই রকম করছে? আন্টি নাইম, তাজমিরা তোমাকে অনেক ভালোবাসতো, যখন থেকে তুমি ওকে ফেলে চলে এলে তখন ও তোমাকে অনেক খুঁজেছে। হঠাৎ তুমি একদিন ওকে ফোন করে অন্য কাউকে বিয়ের কথা বললে, তখন থেকে ও প্রায় কান্না করত, খাওয়া দাওয়া করত না। এমনি করেই ও একদিন অজ্ঞান হয়ে গিয়েছিল, জ্ঞান ফিরতেই পাগলের মতো আচরণ শুরু করল। সেদিন থেকেই এই রকম অবস্থা ওর। আমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু বের হয়ে গেল। যে আমাকে পাগলের মতো ভালোবাসতো তাকে আমি দূরে ঠেলে দিয়েছি। তাকে একটুও বুঝার চেষ্টা করেনি। তারপর আমি তাজমিরাকে নিয়ে ওর কেবিনে গিয়ে ওকে শুয়ে দিলাম, আর আন্টিকে বললাম, আন্টি আপনারা রংপুরে কি করে এলেন? আন্টি আসলে রংপুরের জলঢাকায় তাজমিরার নানুর বাড়ি। তাজমিরার মামা এই মেডিকেলের সিনিয়র ডাক্তারের মধ্যে একজন। তাজমিরার এই রকম অবস্থা দেখে ওকে এখানে চিকিৎসার জন্য এনেছি। আর কালেই তাজমিরার অপারেশন করা হবে। আমি সব সময় তাজমিরার পাশে আছি। ইনশাআল্লাহ তাজমিরা খুব শীঘ্রই সুস্থ হবে। এই কথা বলে তাজমিরার পাশে গিয়ে বসলাম। তাজমিরার 2টি হাত শক্ত করে ধরে বলতে শুরু করলাম, তাজমিরা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তোমার সত্যিকারের ভালোবাসা আমি বুঝিনি, আমাকে ক্ষমা করে দাও। অশ্রুময় চোখে, কিন্তু তাজমিরার মুখে কোনো কথা নেই। যে করেই হোক তাজমিরাকে সুস্থ করতে হবে। তারপর আন্টির কাছ থেকে বিদায় নিয়ে আমি আর মামুন মেডিকেল থেকে বের হয়ে বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্য যাচ্ছি। হঠাৎ মামুন বলে উঠল, মামুনও, আচ্ছা নাইম, তাজমিরা সুস্থ হলে কি করবি? আচ্ছা মামুন, আমার জায়গায় আজ যদি তুই থাকতি তবে কি করতি? মামুনও তাজমিরার মতো এত ভালোবাসা যদি কেউ আমাকে দেয়, তাহলে তাকে তো আমি ফেলে দিতে পারবো না, তাকে তার ভালোবাসার সঠিক পুরস্কার দিব, মানে তাকে বিয়ে করে নিজের করে নিব। তেমনিও আমি তাজমিরাকে বিয়ে করে নিজের করে নিব। মামুনও, তাহলে বন্যার কি হবে? সেও তো তোকে তাজমিরার মতোই ভালোবাসে। আচ্ছা নবী ও রাসূলরা কয়টা করে বিয়ে করেছে? মামুনও, কোনো নবী 3টা, কেউ 7টা, আবার কেউ 9টাও বিয়ে করেছে। কিন্তু নবী ও রাসূলরা তাদের সমস্ত স্ত্রীকে সমান চোখে দেখেছে। ওই রকম ভাবে আমিও তাজমিরা আর বন্যাকে সমান চোখে দেখব। মামুনও, তাহলে তো ভালোই হবে। কথা বলতে 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 মামুনের বাসার সামনে এসে গেছি, ওকে নামিয়ে দিয়ে আমি আমার বাড়িতে আসলাম। এসেই বাইকটা রেখে বাসার ভিতরে গেলাম, গিয়ে দেখলাম আব্বু আর নীলা বসে আছে, আর বন্যার আব্বু আম্মু ওদের বাসায় চলে গিয়েছে। নীলা আমাকে দেখে বলল, নীলা ভাইয়া কই গেছিলা? মামুনের দাদু নাকি অসুস্থ, তাই একটু দেখতে গিয়েছিলাম রংপুরে। নীলা, হো আচ্ছা ভাইয়া, তুই ভাবিকে কষ্ট দিস কেন? সে তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। আমি কি জবাব দিব, কিছুই মুখে আসছে না। তখনই ওখান থেকে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই পিছন থেকে আব্বু আবার বলতে লাগলো, আব্বু নাইম, তুই কিন্তু নীলার কথার উত্তর এখনো দিসনি। আব্বু, আমি অনেক আগেই বন্যাকে ক্ষমা করে দিয়েছি। এই কথা বলে ওখানে না থেকে তাড়াতাড়ি আমি আমার রুমে এলাম, এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। হঠাৎ কে যেন আমাকে ডাকছে মনে হয়। তাকিয়ে দেখি বন্যা। আমি ওকে বললাম, কি হয়েছে, ডাকছিস কেন? ধমক দিয়ে। বন্যা, আম্মু তোমাকে খাবার খেতে ডেকেছে। আমি যাচ্ছি। দিল তো সাধের ঘুমটা ভেঙ্গে। এই বলে বিছানা থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি রাত 9টা বেজেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি আব্বু আম্মু, নীলা খাবার টেবিলে বসে আছে আর বন্যা খাবার বেড়ে দিচ্ছে, আমিও খেতে বসলাম, খাবার খাচ্ছি। হঠাৎ আমার মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। বন্যার কয়েকদিন পর তো জন্মদিন, তখন থেকে ওকে আপন করে নিব, তাই একটু শাস্তি দেওয়া যাক। বন্যা আমার প্লেটে মাংস দিবে, এই সময় আমি আমার পা দিয়ে বন্যার অবহেলায় অবহেলিত। লেখক নাইম আহমেদ নয়ন। পর্ব 16 শেষ। বন্যা আমার প্লেটে মাংস দিবে, এই সময় আমি আমার পা দিয়ে বন্যার পায়ে দিলাম একটা লাথি, তখনই মাংসগুলো এসে আমার শার্টে পড়ল। তখনই আমি দাঁড়িয়ে বন্যার গালে ঠাস 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 করে কয়েকটা কষে চড় মারলাম। আর বলতে লাগলাম, আম্মু, তুমি কেমন কাজের লোক বাড়িতে রাখছো যে দেখে চলতে পারে না? আমার নতুন শার্টটা কালকেই কিনলাম আর আজকেই শেষ, ধুর। দেখলাম বন্যার চোখ থেকে অস্ত্র বের হচ্ছে, আর আমি যে বন্যার পায়ে লাথি মেরেছি সেটা আর কেউ দেখুক বা নাই দেখুক, কিন্তু সেটা নীলার চোখে ফাঁকি দিতে পারেনি। তাই নীলা বলল,
নীলা, চুপ কর ভাইয়া। তুই নিজের ইচ্ছায় এটা করেছিস। ভাবিকে কষ্ট দেওয়ার জন্য। সত্য কথা হলো তুই ভাবির পায়ে লাথি মেরেছিস, তাই ভাবি নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আমি আর ওখানে না থেকে তাড়াতাড়ি আমার রুমে আসলাম। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম, ফোনটা হাতে নিয়ে পলাশকে ফোন করে বললাম কালকে আর অফিসের কাজে যাব না। এই বলে ফোনটা কেটে দিয়ে তাজমিরার কথা ভাবছি, মানে তাজমিরার কথা আব্বু আম্মুকে বলতে হবে। আমি আবার নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম আম্মুর খাওয়া শেষ, তাই আম্মুকে বললাম, আম্মু তোমার সাথে আমার কিছু কথা আছে। আম্মু কি কথা, তাড়াতাড়ি বলে ফেল। তারপর আমার সাথে তাজমিরার ঘটে যাওয়া আগের এবং এখনকার কথাগুলো সবাইকে খুলে বললাম। বলতে বলতে কখন যে আমার চোখ থেকে অশ্রু বের হয়ে গেছে সেটা নিজেই জানি না। কথাগুলো শেষ হতেই দেখি আব্বু, আম্মু, নীলা ও বন্যার চোখে পানি। তখনই আম্মু বলল, আম্মু সেটা বুঝলাম, কিন্তু বন্যার কি হবে? তুই তো বন্যাকে দেখতেই পারিস না। আবার তাজমিরাকে বিয়ে করলে তো বন্যাকে ভুলেই যাবি। আম্মু বন্যা হলো আমার প্রথম ভালোবাসা, তাকে ভুলে যাওয়া যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। আর এতদিন বন্যার সাথে আমি অভিনয় করেছি, তার জন্য সরি। সরি। তখনই বন্যা বলল, বন্যা তবেরে তুই আমার সাথে এতদিন অভিনয় করেছিলি? এই বলে বন্যা আমার দিকে তেড়ে আসা শুরু করল। আমি কি আর এখানে আছি? দিলাম এক দৌড়, এক দৌড়ে আমার রুমে আসলাম। বন্যাও দৌড়ে এসে আমার গলা চেপে ধরল আর বলল, বন্যা তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, আজ তোমাকে আমি শাস্তি দিবই। এই বলে বন্যা তার ঠোঁট যেই আমার ঠোঁটে এক করতে যাবে তখনই আমি বন্যাকে থামিয়ে দিয়ে বললাম, বন্যা এখন এসব করো না, কারণ যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেদিন তুমি রাজি ছিলে না, তাই আমরা আবার বিয়ে করব। বন্যা, ঠিক আছে, তোমার কথাই মানলাম। বন্যা, আমি যে তাজমিরাকে বিয়ে করব সেটা নিয়ে তোর মতামত কি? বন্যা, তাজমিরাকে আমি আমার ছোট বোনের মতো দেখব। কিন্তু তুমি আমাকে কথা দাও, আমাকে কখনো ভুলে যাবে না। ওই আল্লাহ সাক্ষী, তোমাকে আমার কাছ থেকে মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না। বন্যা, আমি আজকে তোমার কাছে থাকবো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তা এখন আর হবে না, তুমি নীলার রুমে যাও। যেদিন আমাদের আবার বিয়ে হবে সেদিন থেকে থাকতে পারবে। বন্যা, ঠিক আছে। সেদিন কিন্তু সুদে আসলে মাসুল দিতে হবে। এই বলে বন্যা আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে ঘুমিয়ে পড়লাম। সকালে বন্যার ডাকে ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয় সবাই মিলে নাস্তা করছি, তখনই আমি আম্মু বললাম, আম্মু আজকে তাজমিরার অপারেশন করা হবে, আমাকে ওখানে যেতে হবে। আম্মু, ঠিক আছে। তখনই বন্যা বলে উঠল, বন্যা, নাইম তোমার সাথে আমি যাব। ঠিক আছে, রেডি হয়ে আসো, আমিও রেডি হচ্ছি। নাস্তা করে রুমে গিয়ে রেডি হয়ে আমি নিচে বসে আছি, কিন্তু বন্যার এখনো আসার নাম গন্ধ নেই। মনে হয় আজ আটা ময়দা মাখবে। প্রায় 15 মিনিট পরে উপরে চোখ যেতেই আমি অবাক, কারণ উপর থেকে যেন একটা নীলপরি নামছে, চোখেই সরাতেই পারছি না। তখনই বন্যা বলতে শুরু করল, বন্যা, কি দেখছো এমন করে? ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, পরনে নীল শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ, আর হালকা মেকআপে তোমাকে অনেক সুন্দর লাগছে। মনে হয় সারা জীবন তোমাকে এরকম ভাবে দেখেই যাই। বন্যা, হয়েছে আর বলতে হবে। চলো এখন তাজমিরাকে দেখতে যাই। তারপর বাইক বের করে বাইকে চড়ে রংপুর মেডিকেলের উদ্দেশ্য রওনা দিলাম। প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা মেডিকেল পৌঁছালাম। তারপর তাজমিরার কেবিনের দিকে গেলাম, গিয়ে দেখছি ওখানে তাজমিরা নেই, ওখানে তাজমিরার আম্মু বসে কাঁদছে। আসসালামু আলাইকুম। আন্টি, তাজমিরা কই? আন্টি, তাজমিরাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। এখন অপারেশন হচ্ছে। আন্টি, এ হচ্ছে বন্যা, আমার স্ত্রী। বন্যাকে দেখিয়ে দিয়ে, আন্টি, বন্যা তুমি এখানে কি করে? বন্যা, খালা, আমারই একই প্রশ্ন, আপনি এখানে কেন? আন্টি, তাজমিরা হচ্ছে আমার মেয়ে। বন্যা, তুমি আন্টিকে চিনো? বন্যা, উনি হচ্ছে আমার আম্মুর ছোট বোন। ওহ, চলো অপারেশন থিয়েটারের কাছে গিয়ে বসে থাকি। আর আন্টি, আপনি একদম কাঁদবেন না। তারপর আমরা ওখানে গিয়ে বসে আছি, আর ওদিকে তাজমিরার অপারেশন চলছে। আমরা অপারেশন থিয়েটারের বাইরে বসে আছি আর খোদার দরবারে তাজমিরাকে ভিক্ষা চাচ্ছি। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, এখন তাজমিরার অবস্থা কি? ডাক্তার, এখন রোগী সুস্থ আছে। ওর সাথে কথাও বলতে পারবেন।
তবে বেশি প্রেশার দিবেন না, মাথার সমস্যা তো তাই। আমি ওকে। তারপর আমরা তাজমিরার কাছে গেলাম, দেখলাম তাজমিরা আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমি ধীরে ধীরে তার কাছে গেলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি তাজমিরা কেমন আছো? তাজমিরা আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তবে আমাকে আপনি করে কেন বলছো? তাজমিরা ভিন্ন মানুষকে আমি আপনি বলেই ডাকি। তাছাড়া আপনি বিবাহিত, আপনাকে তুমি করে বললে যদি আপনার স্ত্রী খারাপ কিছু মনে করে। তখনই বন্যা বলে উঠল, বন্যা কখনোই না। আমার যেমন নাইমের উপর অধিকার আছে তেমনি তোমারই আছে। তাজমিরা বন্যা তুই এখানে? বন্যা হুম। আমি নাইমের স্ত্রী আর তোমার খালাতো বোন। তাজমিরা হো। আমি তাজমিরা, আমি তোমাকে বিয়ে করে নিজের করে নিতে চাই। তাজমিরা আমি জেনে শুনে বন্যার জীবন নষ্ট করতে চাই না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বন্যা শুনো তাজমিরা, তুমি কেন আমার জীবন নষ্ট করে? আমরা দুজনেই নাইমকে বিয়ে করব, তাতে সমস্যা কি? তারপর আমরা তাজমিরাকে বুঝিয়ে রাজি করলাম। এভাবে প্রায় 4 দিন কেটে গেলে তাজমিরাকে আমি আমার বাসায় এনেছি, ও এখন পুরোপুরি সুস্থ। আজকে বন্যার জন্মদিন আর আমাদের বিয়েও। জন্মদিনের কেক কেটে খাওয়া দাওয়া করলাম। আর আমাদের বিয়েটাও হয়েছে, বউ 2টা আর বড় একটা। বাসর ঘরে 2টা বউ বসে আছি আর আমি আছি ছাদে বসে। তখনই নীলা আসলো আর বলল, নীলা ভাইয়া তুই এখানে বসে কেন? তাড়াতাড়ি বাসর ঘরে যা, 2টা বউ বসে আছে তোর জন্য। আমি যাচ্ছি, তুই যা ফাজিল। আমি ছাদ থেকে নেমে ধীরে ধীরে বাসর ঘরের দিকে যাচ্ছি, একটু নার্ভাস ফিল করছি। না, এরকম করলে চলবে না, একটু সাহস জোগাতে হবে। তাই সাহস করে দরজার সামনে গেলাম, ঘরে ঢুকবো কি ঢুকবো না মানে একটু ডর করছে। আস্তে করে দরজা খুলে রুমে প্রবেশ করতেই দেখি রুমটা অন্যরকম লাগছে। ফুল দিয়ে সাজানো ঘরটা। হঠাৎ আমার বউ 2টা বিছানা থেকে নেমে এসে আমার পা ছুঁয়ে সালাম করছে। আমি একটু মজা করে বললাম, আমি বেঁচে থাকো মায়েরা, বেঁচে থাকো। আর দোয়া করি সারা জীবন সুখে থাকো। এই কথা বলার সাথে সাথে আমার 2টা বউ অমনি করে আমার পাঞ্জাবির কলার ধরে বিছানায় ফেলে দিয়ে বলতে শুরু করল, ওই আমরা তোর মা লাগি, দাঁড়া তোর কি অবস্থা করি। এই বলে 2টা বউ লাইট অফ করে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ওই আপনারা কি দেখেন লুচ্চা কোথাকার, লজ্জা করে না আমাদের এ দেখতে? সমাপ্ত।